আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার গোড়ারকান্দা গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার জ্যাঠাতো ভাই খোরশেদের সাথে। পারিবারিকভাবে ওনারা এই খোরশেদ ভাইকে খুশু ভাই নামেই বেশি ডাকেন। খুশু ভাই যেই জিনিসটা দিয়ে মাছ ধরতেন সেটা হচ্ছে কারেন্ট জাল। ওনাদের বাড়ির পাশেই বেদঘর মাঠ, ধানি জমির মাঠ, আবার বিলও বলা চলে। বৈশাখ মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত পানি থাকে হাঁটু পর্যন্ত। এই বিলেই তিনি মাছ ধরতেন। ঘটনাটা ঘটেছে বর্ষাকালেই। তিনি সন্ধ্যার আগে আগে বিলে গিয়ে জাল পেতে আসতেন। ঘটনার দিনও তিনি জাল পেতেই আসেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। ইচ্ছা ছিল ফজরের আজান হয়ে গেলে তিনি মাছ তুলতে যাবেন। সেই অনুযায়ী উনি উঠেও পড়েছেন। চিন্তা করলেন যে বেশি দেরি হয়ে গেল না তো, কারণ বেশি দেরি হয়ে গেলে কিন্তু মাছ নষ্ট হয়ে যেত বা পচে যেত। ঘটনার দিন রাতে তার যখন ঘুম ভাঙে তখন উনি একটা লাইট নিয়ে বেরিয়ে পড়েন। উনি বাইরে বের হওয়ার পর ফজরের আজান বেশ কিছুক্ষণ শুনতে পাই নাই। উনি ভাবলেন হয়তো আজান আগেই হয়ে গেছে। আশেপাশে মোটামুটি পরিষ্কার দেখে উনি বেরিয়ে যান। ভাবেন হয়তো আজান দিয়ে দিয়েছে, এই একটু পরেই সকাল হয়ে যাবে। উনি ওনার জালের কাছে চলে যান। একটা পাতিল নিয়ে গিয়েছিলেন। মাছ জাল থেকে ছুটাচ্ছেন, পাতিলে রাখছেন। তো এক মাথা থেকে মাছ এভাবে তুলতে তুলতে উনি আগাচ্ছেন জালের অন্য মাথার দিকে। আর পাতিল তো পানির উপর ভেসে রয়েছে। পাতিল উনি সাথে নিয়ে যাচ্ছেন, পাতিলে মাছ রাখছেন। এভাবে তুলতে তুলতে যখন জালের একদম শেষের দিকে চলে আসছেন তখন তিনি লাইটের আলোতে ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। খুশু ভাই দেখেন একটা বেটে কালো কুচকুচে অবয়ব। 10-12 বছরের বাচ্চার উচ্চতা যেমন হয় ঠিক তেমন। জালের ওই মাথায় কি যেন করছে। এটা দেখে খুশু ভাই তো উচ্চস্বরে চিৎকার করে বলেছে, এই কে রে তুই? যা এখান থেকে, যা যা, ভাগ, হই হই, যা যা। এই যেরকম শব্দ করে না অনেকে, ওই রকম করছে। এখন উনি বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। প্রথমে তো উনি এরকম হুস হুস হই হই, যা এখান থেকে, এগুলো তো বলতেছেন, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছেন জিনিসটা আসলে কি। এখানে তো এই সময় কোনো বাচ্চার আসার কথা না। উনি এই যে চিৎকার করছিলেন, কিছু দূরেই একটা টং ঘর ছিল। সেখানে সম্পর্কে মামা হন, তার নাম হচ্ছে আনিস। এই আনিস মামা ঘুমিয়েছিলেন। এই খুশু ভাইয়ের হাক ডাক শুনে উনি আবার জেগে গিয়েছেন। উনিও কিন্তু জাল পেতেছিলেন। উনি একটা টং ঘর করেছেন, তো ওইখানেই রাত্রে থাকেন। তো ওই আনিস মামা বুঝতে পেরেছেন যে এখানে কিছু একটা হয়েছে। উনি আবার চিৎকার করে বলছেন, এই কেরা চিৎকার করে। এই শব্দটা আবার এই খুশু ভাই শুনেছেন। মামার ডাক শুনে খুশু ভাই কিছুটা সাহস পান। তখন উনি বলেন যে আমি খোরশেদ। তখন আনিস মামা বলেন, ও খোরশেদ, তো কি হয়েছে রে? তখন খুশু ভাই বলেন যে মামা, আমি তো বিপদে পড়ছি। তখন আনিস মামা বলেন, এদিকে আগে আসো, আমার কাছে আসো। এই বলে ওই আনিস মামা ওই টংঘর থেকে হাতটা বের করে লাইটটা জ্বালিয়েছেন। মানে লাইটের আলো কোন দিকে এটা উনি বোঝানোর জন্য ওই দিকে উনি আছেন। তো যখন আলোটা জ্বালিয়েছেন, ওই আলোর উৎসটা দেখে খুশু ভাই দ্রুত ওই দিকে ছুটে যান। যাওয়ার পর ওই আনিস মামা বলছেন যে, ভয় পাইছো বেটা? বুঝতে পারছি, কি হয়েছে খুলে বলো তো, ওই সময় চিৎকার করলা কেন? তখন খুশু ভাই সব খুলে বলেন। সব শুনে আনিস মামা বলছেন যে, ও এই ব্যাপার, ভয় পাইও না। ওই জিনিসটা আমি মাঝে মধ্যে দেখি, ও তোমায় কিছু করবে না। এই মাঝে মাঝে মাছ টাছ খায়, এই আর কি। ও এখন পর্যন্ত কাউকে ক্ষতি করছে শুনি নাই। যেহেতু দেখেই ফেলছো, এখন আর ওদিকে যাওয়ার দরকার নাই। আজান হইলে তারপরে জালের বাকি মাছ তুলে চলে যাও। তখন খোরশেদ ভাই বলেন যে, বলেন কি মামা, ফজর আজান এখনো হয় নাই? তখন আনিস মামা বলেন, আরে আকাশের দিকে তাকায় দেখো, কত চাঁদের আলো, ফজরের আজান এখনো দেয়নি।
তখন দুইজন মিলে গল্প গুজব করছিলেন। একটা সময় ফজর আজান হয়। তারপর ওই খোরশেদ ভাই উনি ওনার জাল থেকে বাকি মাছগুলো ছাড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসেন। তবে আসার পর ওনার সামান্য জ্বর আসলেও সেটা 1-2 দিনের মধ্যে এমনি ভালো হয়ে যায়, আর কোনো সমস্যা হয়নি। তবে বাড়িতে আসার পর উনি এই ঘটনাটা বলেছিলেন। তারপর বাড়ির সদস্যরা ওনার বাবার ডান দিকের পেছন সাইডে ছিল বাসার। তখন এই আজিজুল ভাইয়ের বাবা এই বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আজিজুল ভাইয়ের বাবা তখন আজিজুল ভাইকে বলেন, আজিজ চলে আয় বাবা, আজ আর মাছ ধরতে হবে না। তা আজিজুল ভাই বলছেন, কেন বাবা, চলে যাব? মাত্র তো আসলাম, 2-1 বার তো জালও ভালো করে ফেলতে পারলাম না, মাছ না নিয়েই বাড়িতে চলে যাব। তখন আজিজুল ভাইয়ের বাবা বলছেন, আজ আর মাছ পেতে হবে না, আয় বাড়ি যাই, পরে তোকে সব খুলে বলছে, আর কোনো কথা বাড়াস না, তাড়াতাড়ি চল। আজিজুল ভাই কিন্তু এই যে কি হলো না হলো এই ঘটনার কিছুই জানেন না, তিনি কোনো কিছুই বুঝতে পারেন নাই। তিনি দেখছিলেন সবকিছু স্বাভাবিক আছে। আর তাছাড়া উনি খালের দিকে মুখ করেছিলেন তো, আর এই ঘটনাটা ঘটেছিল তার পেছন সাইডে। তো পেছন সাইডে হলেও তো কিছুটা আঁচ করার কথা, কিন্তু উনি কিছুই বুঝতে পারেন নাই। আজিজ ভাই তার বাবার কথা মতো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর ওনার বাবা আজিজ ভাইকে সবকিছু খুলে বললে তখন উনি মাছ না ধরে চলে আসার কারণ বুঝতে পারেন। তখন তার বাবাকে উনি প্রশ্ন করেন যে এত কিছু যে হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না, ঘটনাটা কি? তখন ওনার বাবা বলেছিলেন, এই দুষ্ট শয়তানরা এমন কিছু মায়াজাল সৃষ্টি করে যেটা সবাই বুঝতে পারে না। আল্লাহর রহমতে যে বাড়ি পর্যন্ত সহি সালামতে আসতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এর পরের ঘটনাটা ঘটেছিল এই নাজমুল ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের সাথে। সেই ভাইয়ের নাম হচ্ছে কবির হোসেন। ঘটনাটি যে জায়গায় ঘটেছিল তার একটু বিবরণ দেওয়া জরুরি। ঘটনাটি ঘটেছিল ওনাদের বাড়ির পাশের খালি। এই খালটা এই বেদঘর বিল সহ আশেপাশের 3-4 গ্রামের পানি মোটামুটি এই খালে এসে পড়ে বৃষ্টি হলেই। খালের আশেপাশে আধা কিলোমিটার দূরে দূরে ঘর বাড়ি। ওনাদের বাড়িও 300 থেকে 400 মিটার দূরে অবস্থিত এই খাল থেকে। খালের চারপাশে শুধু ধানের জমি। ঘটনাটি ঘটেছে এক বর্ষার রাতে। চারিদিকে শুধু থই থই পানি। এই পানির মধ্যেই খালের মাঝে বাঁশ দিয়ে বানা তৈরি করা হয়।
মানে এটা মাছ ধরার একটা বিশেষ পদ্ধতি। সেখানে চালি পেতে, মানে মাছ ধরার এক ধরনের ফাঁদ, চালি পেতে মাছ ধরা হতো। বানা এবং চালি এই দুটোই ওই এলাকার সনাতন পদ্ধতিতে মাছ ধরার কৌশল। তো ওনাদের বাড়ির সবাই মিলে এই বানা তৈরি করেছেন। বর্ষায় যখন পানি বেড়ে যায় তখন খালে বিলে অনেক মাছ ধরা পড়ে। তখন মাছ আসলেই অনেক ধরা পড়ছিল ওইখানে, এত পরিমাণ মাছ ধরা পড়ছিল যা নাকি কল্পনারও বাইরে। তখন কবির ভাই চিন্তা করলেন রাতে গিয়ে কিছু মাছ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন। অনেকগুলো মাছ একসাথে আবার চালিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে ছোট মাছ যেগুলো আছে সেগুলো। যে চিন্তা সেই কাজ। উনি আসলেন খালে, চালিতে দেখলেন প্রচুর পরিমাণ মাছ, মাছগুলো সংগ্রহ করলেন। উনি তো খালই নিয়ে গিয়েছেন, সেই খালইতে মাছ নিয়ে চলে আসার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। ওই বানার পাশে একটা ক্ষেত ছিল। এই ক্ষেতের চারপাশের আইলগুলো উঁচু থাকায় বৃষ্টির পানিতে পুকুরের মতো হয়ে গেছে। ওই ক্ষেতে প্রায় কোমরের সমান পানি জমে গেছিল। ওই ক্ষেতে লাইটের আলো ফেলার পর ওনার চক্ষু চরক গাছা অবস্থা। উনি দেখেন হাজার হাজার বিশাল বড় বড় মাগুর মাছ ওই ক্ষেতের মধ্যে কিলবিল করছে। উনি তখন চিন্তা করলেন যে এত মাগুর মাছ, এগুলো তো রাখারও কোনো জায়গা নাই আমার কাছে, এখন কি করি? মাগুর মাছ যেন বেরিয়ে যেতে না পারে সেই জন্য আমাকে একটা কাজ করতে হবে। এই চিন্তা করে উনি কি করলেন, ওই জমির আইলটা যেখানে যেখানে একটু দুর্বল ছিল বা ভাঙা মতো ছিল আর কি, এগুলো ঠিক করে আটকালেন যেন মাগুর মাছগুলো কোনো ক্রমেই ক্ষেতের বাইরে বের হতে না পারে। ভালো করে আটকিয়ে উনি বাড়িতে চলে আসেন। খালই এবং মাছ রেখে উনি আবার বড় একটা ঠেলা জাল সহ পাতিল নিয়ে চলে আসেন এই ক্ষেতের মাগুর মাছ ধরতে। ঠেলা জাল বলতে ত্রিভুজ আকৃতির যেই জালগুলোর কথা আমরা আগের ঘটনাতেও বলেছি বা বিভিন্ন ঘটনাতে আমরা বলি যে পেছন থেকে ঠেলতে হয়, সামনের অংশটা প্রসারিত থাকে, এই জালটা ত্রিভুজ আকৃতির মতো হয় আর কি। তো উনি ওটা নিয়ে আসছেন। তো উনি যখন খেতে আসছেন তখন দেখেন এক তাজ্জব ঘটনা। কিসের মাগুর মাছ, কিসের কি, একটা পুঁটি মাছও এখানে নাই। কবির ভাই তখন ভাবলেন যে এটা কি হইল, এত বড় বড় মাগুর মাছ দেখলাম, কোথায় গেল সবগুলো? ক্ষেতের আইলগুলো তো খুব ভালোভাবেই আটকালাম, তাহলে মাছগুলো কোথায় গেল? এত অল্প সময়ের মধ্যে এতগুলো মাছ চলে গেল। ক্ষেত থেকে বের হওয়া শুরু হলেও তো এতগুলো মাছ একবারে উধাও হওয়ার কথা নয়। তখন কবির ভাই কি একটা চিন্তা করে একটা বিড়ি ধরালেন। উনি আবার বাসার থেকে আসার সময় একটা ম্যাচের বক্স আর এক প্যাকেট বিড়ি নিয়ে বের হয়েছিলেন। তো যখন বিড়ি ধরিয়েছেন তখন ওনার হুশ আসে যে আরে সর্বনাশ, আমারে তো আজকে মাইসাদেও ধরছে রে। মাছের লোভ দেখি আমাকে পানিতে নামাইতে চাইছিল, এতগুলো মাগুর মাছ, তা না হলে কিভাবে এখান থেকে এত অল্প সময়ের মধ্যে বের হয়ে যাবে? এগুলো তো মাগুর মাছ না রে। আল্লাহর অশেষ রহমতে তখন কি মনে করে বাসায় চলে গেছিলাম, ওই সময় যদি এই মাগুর মাছ ধরার জন্য পানিতে নামতাম, একটাও যদি ধরার জন্য নামতাম, তাহলে তো এই পানির মধ্যেই আমাকে একদম পুঁতে ফেলতো। আল্লাহ বাঁচাইছে। আবার উনি সাথে করে আগুন নিয়ে আসছিলেন, তখনই তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসেন। তবে এই ঘটনায় তার সামনে কোনো ধরনের কোনো অবয়ব আসেনি এবং তার আগমনের কোনো লক্ষণও দেখা যায় নাই। ধারণা করা হয় যে কবির ভাইকে মাছের লোভ দেখিয়ে পানিতে নামিয়ে একটা বিপদে ফেলার চেষ্টা করেছিল। উনি তো প্রথম ধাপে পানিতে নামেন নাই, দ্বিতীয় ধাপের সাথে আগুন এনেছিলেন, তাই হয়তোবা ওই দেহটা তার কোনো ক্ষতি করতে পারে নাই। তবে কবির ভাই বলেন যে ওই চালির মাছ রাতের বেলা ধরতে গিয়েছিলেন উনি, এই জন্য হয়তোবা এই মেছোটা তার উপর ক্ষিপ্ত হয়ে এরকম একটা মায়াজাল সৃষ্টি করেছিল। এত রাতের বেলা চালিতে মাছ ধরতে যাবেন, সাধারণত ভোরের দিকে সবাই যায়, ওই সময় এই যে টুকিটাকি মাছগুলো ওই মেছো দেহটা খেয়ে থাকে। উনি রাতের বেলা গিয়েছেন, হয়তোবা তার অসুবিধা হয়েছে, এই জন্যই হয়তোবা তাকে এরকম একটা মায়াজালে ফেলে ক্ষতি করার চেষ্টা করেছিল। যদিও বা সে সচরাচর কারো ক্ষতি করে না, তারপরও কোনো কারণে হয়তোবা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, কারণ এদের তো আসলে বিশ্বাস করা কঠিন কখন কি করে। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম।
তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রবিউল ইসলাম মাসুম। মাসুম আমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করেছেন, এটি তার মামার একটি কনস্ট্রাকশন প্রজেক্টে ঘটে যাওয়া ঘটনা। আজ থেকে বেশ অনেক বছর আগে, 2005 সালের কথা। মাসুমের মামা তখন একটি ডেভেলপার ফার্ম চালাতেন, ছোট্ট একটি কোম্পানি। তো বিভিন্ন জায়গায় প্রজেক্ট নিচ্ছেন ঢাকার, এরকম 2-3টা সাইট তার তৈরি হয়েছে। তো ঢাকার এক্সটেন্ডেড একটা এলাকায়, এক্সটেন্ডেড বলতে তখনও ওই জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে খোলা জায়গাতে মানুষ বিল্ডিং করতেছে, অনেক ফাঁকা জায়গা এখনো আছে। এরকম একটা জায়গায় তিনি একটা প্লট পান কাজ করার জন্য। তো জায়গাটা হচ্ছে যে মূল সড়ক থেকে বের হয়ে এসে অন্য গলি দিয়ে আসলে দুই পাশে মাঠ, এবং তার পাশ দিয়ে আসলে একদম সোজা রাস্তা। সেখানে অনেকগুলো এরকম হাউজিং এর মতো হচ্ছে। কোনো কোনো কোম্পানি, বড় কোম্পানি কাজ নিয়েছে, আবার কোনো কোনো মানে জায়গা এখনো বড় কোম্পানি ধরবে না, আলাদা আলাদা প্লট আছে। তো যে এরকম একটা জায়গায় একটা নেমে যাওয়া রাস্তা ছোট, সেটা দিয়ে গেলে ওখানেও ডানে বামে মানুষের অনেক জায়গা আছে। তার মধ্যে শেষের দিকের যে প্লটটা, ওইটাতে তিনি কাজ পেয়েছেন। ওই মালিক ওনাকে দিয়েছে, ওনার বন্ধুর মাধ্যমে আর কি। তো সমস্যা হচ্ছে যে এই পাশের কয়েকটা প্লট কিন্তু মানুষ নিয়ে নিছে অন্যান্য কোম্পানি কাজ করার জন্য। তো এইটাকে কেন নিল না, উনি চিন্তা করতেছিলেন। মানে মাসুমের মা ভাবতেছিলেন যে এই যে পাশের এই যেই প্লটগুলো নেওয়া হয়েছে, যেই কোম্পানি নিছে, তারা যদি এই প্লটটাও নিত আর তার পাশেরটাও নিত, তাহলে কিন্তু তাদের অনেক বড় একটা প্রজেক্ট হইতে পারতো, বা কয়েকজন মিলে করতে পারতো কাজ। কেন করলো না উনি চিন্তা করতেছেন। এবং তিনি অবাক হলেন, তিনি যে প্লটটা নিছেন তার পাশে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে, কারণ ওই জায়গাতে আসলে ওইভাবে রাখা হয়েছে যে ওখান থেকে রাস্তা হবে। আর তার পাশের যে বিল্ডিংটা, সেটা 2 তলা পর্যন্ত হয়ে আর উঠে নাই, মানে ওরকমই রয়ে গেছে। এটা নাকি অনেক মাস ধরে 2 তলা করে ফেলে রাখছে সেই কোম্পানি। তো উনি এটা নিয়ে একটু চিন্তা করলেন যে মানে জিনিসটা একটু অগোছালো হয়ে গেল, কোনো কোম্পানি একসাথে করলে করতে পারতো। তিনি চিন্তা করতেছিলেন যে আমি যদি এটা প্ল্যান করে করতাম তাহলে ওদের সাথে মিলেমিশে করতাম। যাই হোক, এগুলো চিন্তা করে তিনি ওই কাজটা নিছেন মালিকের কাছ থেকে। মালিক দেখা গেল খুব সহজেই তাকে, মানে তিনি যেই ক্লজগুলো দিচ্ছেন তার সাথে শর্ত খুব সহজেই মিলে গেছে। মালিক তার কাছ থেকে টাকা পয়সাও যে খুব বেশি ওরকম নিছে, বা তাদের যে নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে পার্সেন্টেজ প্রপোর্শন ভাগ, সেটাও ওরকম নিয়ে কোনো ডিফিকাল্টি হয় নাই। তো তিনি অবাক হলেন যে এত ইজি গোয়িং মালিক, খুব অবাক। তো তিনি তাড়াতাড়ি ওই জায়গার কাগজপত্র ভালো মতন দেখলেন, কোনো সমস্যা আছে নাকি, এবং চেক করালেন নিজেদের লোক দিয়ে, দেখলেন যে না, কোনো সমস্যাও নাই, এগুলা মানে সব ভালোই আছে, ক্লিন। তো একটু অবাক হয়েছেন, তো কাজে হাত দিলেন, টুকিটাকি কাজ করতেছেন। তো ওনার যে কন্ট্রাক্টর টিম নিয়ে আসছেন উনি কাজ করার জন্য, তারা ওখানে একদিন কাজ করছে। প্রথমে যে মাটি কাটাকাটি যেগুলো করে, তারা মাটি কাটার যে ছিল, টিম ছিল, তারা কাজ করে একদিন ওখানে থাকছে, ওখানে বাউন্ডারি দিয়ে থাকছে। এখন দ্বিতীয় দিন থেকে বলতেছে যে ওইখানে থাকবে না। যে মাটি কাটার যে লোকটাকে রাখছে সে বলতেছে আমি এখানে থাকবো না। বলছে কেন? আমার বাসা কাছে, আমি এখানে থাকতে চাই না। মানে সে মানে কোনো একটা কারণে উনি একটু অবাক হয়েছেন। মাসুমের মামা অবাক হয়েছেন যে কেন থাকবে না, উনি অবাক হলেন যে সে থাকবে না। তো উনি চেষ্টা করলেন অন্যান্য ওই যে গ্রুপ যারা নাকি পরবর্তীতে কাজ করবে, রাজমিস্ত্রির গ্রুপ, তাদেরকে বলছে, তারাও বলছে যে না, আমাদের বাসা বাড়ি কাছেই আছে, আমরা চলে যাব, এখানে থাকতো। তো ওনার তো আসলে পাহারা দেওয়ার লোক দরকার। খুব ইনি হয়ে গেলেন, টেন্সড হয়ে গেলেন ব্যাপারটা নিয়ে। তো মাসুমের মামা তখন না পারতে এই যে তার রাজমিস্ত্রি যে কন্ট্রাক্টর, তাকে নিয়ে বসলেন, বসে বললেন যে দেখো, তুমি যদি এখানে না রাখো তোমার লোকজন, বা তোমরা যদি না থাকো, তাহলে আমাকে এখানে অন্য টিম হায়ার করতে হবে, তোমাদের দিয়ে কাজ করানো যাবে না। তো এই কথার পর তিনি মানে বেশ আরো অনেক ইনস্ট্রাকশন দিলেন তাকে। তো কন্ট্রাক্টর তখন বুঝলেন যে আসলেই তার কাজটা ছুটে যাবে হাত থেকে। তখন তিনি তার 4-5 জন মানুষকে তিনি ওখানে থাকার জন্যই ব্যবস্থা করলেন, এবং তাদেরকে জোর করে বুঝাইলেন যে সমস্যা কি। কারণ কেউ কিছু বলতে চায় না। তো এর মধ্যে একজন মুখ খুললো, বললো যে আপনি জানেন যে এইখানে এই যে ভিটাটা যেখানে কাজ করতেছে, আমরা মাটি টাটি কাটছি, এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটছিল, একটা মেয়ে একটা দুর্ঘটনা ঘটাইছিল এখানে। বলে ওই যে গাছ দেখছেন পাশের, মানে ওই প্লটের পাশের প্লটে ওখানে বড় একটা গাছ আছে, ওই গাছের মধ্যে দুর্ঘটনা ঘটাইছিল। তো ওই দুর্ঘটনা ঘটানোর পর থেকে এই জায়গায় মানুষ ভয় পায়। বলে কি ভয় পায়? ওই যে দেখছেন পাশের যে 2 তলা দালানটা আছে, ওইটার মধ্যে কেউ থাকতে পারেনি, ধানে 2 তলা কাজ নিয়ে অনেকদিন ফালায় রাখছে। বলে কি হয়েছে? বলে যে ওখান থেকে মানুষ পড়ে গেছে, অনেকে কাজ করতে যে পড়ে গেছে, 2 তলার ওখান থেকে পড়ছে, এবং পড়ে মানুষ অনেক রকম সমস্যায় পড়ছে। আরো অনেক ছোটখাটো দুর্ঘটনা হয়েছে, মানুষজন উল্টাপাল্টা দেখে, ওখানে যে রাত্রে থাকতো তার অঞ্চল থাকে না, এখন ওই বিল্ডিং এমনি পড়ে দিছে।
তো তখন ওই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর আবার হাসছে, এসে বলে কি যে কও তোমরা, এসেই যাই ওখানে থাকতে হইব, নাহলে আমাদের কাজ থাকবে না। তো রাজমিস্ত্রি কন্ট্রাক্টর এটা বলার পর এখন তার মিস্ত্রিরা রাজি হয়েছে, আর কিছু বলার নাই। তো তাদেরকে একটা ঘর করে দেওয়া লাগছে ভিতরে মোটামুটি করে, তো তারা ওখানে থাকে এবং তারা কাজ টাজ করে। তো নানা রকম কথা তারা বলে, রাতের বেলা নাকি কেউ দেখছে যে বাসার ওই পিছন দিকে হাঁটে, তারপর কে শুনছে শীষ বাজায় বাসার পেছনে। যখন তারা কাজ করতেছে, প্রথম ছাদ ঢালাইটা হয়ে গেল, তখন নাকি ওই জায়গাটা তো অন্ধকার হয়ে গেছে, বাঁশ দিয়ে নিচে ঢালাই করা, শাটারিং করা উপর নিচে। তো তাদের মধ্যে যে মানে ওই যে জিনিসপত্র টানতো, ওদের তো দুইটা থাকে, একটা থাকে রাজমিস্ত্রি আর একটা হেল্পার। তো হেল্পার নাকি ওই সামনে দাঁড়ায় ছিল রাত্রেবেলা, মিস্ত্রিরা ঘরের ভিতরে, সে হঠাৎ করে শুনতেছে পেছনে কে শীষ দিতেছে। তো সে শীষের শব্দ শুনে সে আস্তে আস্তে ওখান থেকে হেঁটে গেছে, কে শীষ দেয় এরকম। বাঁশের শাটারিং করা, অন্ধকার হয়ে আছে পুরা, মোটামুটি বেশ বড় জায়গা নিয়ে, প্রায় 4 কাঠা 4.5 কাঠা জায়গার উপরে এরকম ইটা আর কি। তো ওই পিছন থেকে মনে হয় শীষ দিতেছে। তো সে হেঁটে হেঁটে গেছে ওইখানে। তো যে দেখতেছে ওই পিছনের দিকে একদম মানে বাসাটার পেছনের দিকে একদম কর্নারে পাশের প্লটের একটা নিম গাছ আছে, বড় নিম গাছ এবং বিশাল আকৃতির নিম গাছ। ওই নিম গাছের ছায়া পড়ছে ওই জায়গায়, মানে গাছের পাতাটার এমনভাবে মেলে আছে যে চাঁদের আলোতে ওই গাছের ছায়াটা ওইখানে পড়ছে। আর ওই গাছের ছায়ার এই পাশে মনে হইতেছে দেয়ালের কর্নারের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, মানে ওই হেল্পার স্পষ্ট বুঝতেছে কেউ দাঁড়ায় আছে। তো সে মনে করছে তার সাথে যে আরেকজন হেল্পার আছে, সে হয়তো, সে নাম ধরে ডাকতেছে, এই অমুক, হ্যাঁ এরকম করে বলতেছে, কিরে তুমি তো শীষ বাজাস কেন? তো দেখা যাচ্ছে কোনো উত্তর নাই। তো সে আরো কয়েকবার ডাকছে, এই কিরে অন্ধকারে দাঁড়ায় শীষ বাজাস কে, মস্কারি করছ আমার লোকে। এটা বলার পরে সে দেখলো ওই ছায়ার ভিতর থেকে কে জানি বের হয়ে হেঁটে চলে গেল ওই পাশে, মানে ছায়ার ভিতরে হেঁটে ওই মানে সামনে ফাঁকা জায়গা ছিল বের ওই পাশে চলে গেল। তো সে অবাক হলো, এটা কে, মানে সে বুঝতেও পারলো না। আর তার যে সাথের হেল্পার, সে তাকে জানে যে সে ও কিরকম শার্ট পরে কি, তো ওরকম লাগলো না তার কাছে। তো সেও আবার হেঁটে হেঁটে আস্তে করে ওই যেখান থেকে বেরিয়েছে ওখান থেকে বেরোতে গেছে। বেরোতে যে তার একটা পা পড়লো পিছনে, কারণ তার খেয়ালই নাই যে ওই পাশে কিন্তু মানে মাটি নাই, মানে পিলারের মতো উঠেছে কিন্তু ফাঁকা, মানে তার একটা পা বের হয়ে গেছে। এবং সে তাড়াতাড়ি ওই ছোট অর্ধেক দেয়াল ছিল সেটা সে ধাপ করে ধরে ফেলছে হাত দিয়ে, পা ছিলে গেছে অনেকখানি, একটা পা নিচে নেমে গেছিল। তাড়াতাড়ি উঠাইলো, দেখলো যে ও যদি এখন 2 পা ফেলতো সে মোটামুটি প্রায় 5-7 ফিট নিচে যায় পড়তো ওই জায়গায়, শক্ত জায়গাটা, মানে পিলার থেকে উঁচা ওই জায়গাটা। তো একটা দুর্ঘটনা ঘটতো সোজা কথা। তো সবাক হলো যে এই দিক থেকে কেমনে বেড়ে সুন্দর হাইটে চলে গেল। তো ওই ভয় পাইছে আর কি, সেই হেল্পার ভয় পাইছে। সে ভিতরে এসে তাদের যে ওখানে মিস্ত্রি ছিল তার সিনিয়র, তারে বলতেছে এই জায়গায় এরকম এরকম ঘটনা, এরকমই পাইছি, শীষ দেয় এরকম ঘটনা। তো মিস্ত্রি বলছে যে তুই যাস কেন, ওই কোনায় গেছেন, কেসস কেন, কোনা ভালো না কেন? ওই কোনার মধ্যে মানুষ দেখছে ওই গাছের উপরে কে জানি বসে থাকে, ওই নিম গাছ, ওই গাছে দুর্ঘটনা ঘটছিল, কথা আছে, ওদিকে যাবি না, আমরা তো থাকতামই না। সেই মিস্ত্রি বলছে যে আমরা থাকতামই না, এই যে জোর করছে দেখে, মালিকে জোর করছে যে এখানে না থাকলে কাজ দিব না, এর জন্য থাকতেছি আমরা। রাত্রেবেলা সামনে থাক, সাবধানে থাকবি। আর এই যদি বাথরুমে যাস, ওখানে তো বাথরুম বলতে কি তারা ওই পুরা ওই জায়গাটার মধ্যে ওই কর্নারের মধ্যে তারা একটা বাথরুম বানাইছে টেম্পোরারি, বলছে যে ওখানে যদি যাস সাথে করে ওদের নিয়ে যাবি, যে তার সাথে যে আরেকজন হেল্পার আছে তারে নিয়ে যাবি, একা যাবি না। এরপরও নাকি ওরা অনেক সময় দেখছে ওই বাথরুমের দরজা নাকি ঢুং ঢাং করে শব্দ করে, বাথরুমের দরজার মধ্যে শব্দ হয়, মানে দরজাটা মনে খুলে লাগে, কিন্তু এটা মোটেও এরকম করার কোনো কারণ নাই। মিস্ত্রিরা দেখছে যে ওরকম দরজাটা মানে এত সহজে নড়েই না, ওটা টেনে এরকম বাতাসে বাড়ি খাওয়ার মতো বাড়ি খাওয়ানো এত সোজা না। তো যাই হোক, তারা এরকম প্রায় এই ধরনের টুকিটাকি হইতো। এবং তারা শুয়ে থাকলে বুঝতো তারা যে উপরের ছাদটা, তারা যে রুমটা শুয়েছে তার উপরের ছাদের মধ্যে কে হাঁটতেছে, কি টানাটানি করতেছে, তারা ছাড়া কেউ নাই। আর ওখানে কোনো চোট্টরও নাই, মানে জায়গাটা এরকম ফাঁকা, ওখানে চোট্টরও ছিল না তখন। তো যাই হোক, এইভাবে করে মিস্ত্রিরা অনেকদিন থাকলো। তো তারপরে আসছে ঈদের সময়। এখন ঈদের সময় সবাই চলে যাবে, বাড়ি চলে যাবে। এখন একটা তো পাহারাদার লাগবে, এখানে তো আরো জিনিসপত্র আছে, এখানে সিমেন্টের বস্তা আছে, রডের টুকরা আছে, অনেক কিছু আছে। তো এইগুলো পাহারা দিবে কে? ততদিনে এই বিল্ডিংটা 4 তলা দাঁড়ায় গেছে আর কি, পুরা মানে কাজ করতে করতে 4 তলা এটার ফ্রেম দাঁড়ায় গেছে আর কি। ওই প্রতিটা ছাদ ঢালাই হয়েছে, শুধু দেয়ালগুলা নাই, মানে পুরো একটা ফ্রেম দাঁড়াইছে 4 তলার। তো মালিক তো খুব টেনশনে আছে, মানে মাসুমের মামা খুব টেনশনে আছে। তিনি চিন্তা করতেছেন যে এখন ছুটির সময় কারে রাখবো, ঈদের সময়, মানে তিনি টেনশনে পড়ছেন। তো তিনি বললেন যে তোমাদের এখানে কাউরে থাকতে বলো। এই কন্ডাক্টরে বললেন যে তোমার এখানে কাউরে থাকতে দাও। সে বলতেছে না, আমার লোকরা কেউ থাকতে চাইতেছে না, ওরা বাড়ি যাবে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু।
তো তখন মাসুমের মামা চিন্তা করলো কারে রাখবেন। তো অনেক আলাপ আলোচনা করতে করতে ওই রড মিস্ত্রির এক ভাইগনা ছিল, সে ঢাকায় আসতে চায়, তার বাড়িতে একটু সমস্যা। তো তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, সে নাকি থাকবে। বলে ঠিক আছে, তার নাম মানিক, এবং বলছে রড মিস্ত্রি বলছে যে সেও আইসা কাজ করবে আপনাদের সাথে, মানে রডের কাজ না, সেই সিমেন্টেরই কাজ করবে, সে আইসা কাজ করবে আর সে ভাড়াও দিবে। একটা দরদাম ঠিক করলো মাসুমের মামার সাথে, বলে আচ্ছা নিয়ে আসো রে। তো মানিক ছেলেটাকে নিয়ে আসলো তারা। তো তখন কিন্তু মানে রোজার ঈদ শেষ হয়ে যাচ্ছে, লাস্টের 2-3 দিন। তো ওই 2-3 দিন মানিক ওখানে ছিল ওদের সাথে, মিস্ত্রিদের সাথে। তো তারপর যাওয়ার আগে তাকে সবাই বললো যে ভালো মতো থাইকো, এই সেই কোনো করো না, চিন্তা করো না, এইসব চিনাই দিল। হ্যাঁ, কিভাবে করে পানি টানি মারতে হয় বা মোটর চালায়, এগুলো সব বুঝাইলো টুজাইলো। তো মাসুমের মামাও ওই লাস্টের দিন, মানে চাঁদ রাতের দিন এসে তারা বুঝাইলো যে চিন্তা করো না, এসে আমি ঈদের দিন আসবো, খাবার দাবার নিয়ে আসবো, তোমার দেখে যাবো, এই সেইগুলো বলে টুলে গেল। তো যাই হোক, ওই ছেলেটা ওই দিন রাত্রে থাকলো, সবাই চলে গেছে। চান রাত মোটামুটি এই চান রাতের প্রথম অংশটা তার ভালোই কাটছিল, কারণ এই মাসুমের মামা আসছিল, তারপর মিস্ত্রিরা গেছে, এসে পুরা ঈদের দিন পুরা বিল্ডিং খালি। তো মানিক ছেলেটার কাছে একটু খারাপ লাগতেছিল, সে গ্রাম থেকে আসছে, মানে তার একটা সমস্যায় পড়ে সে আসছিল এখানে। তো যাই হোক, ঈদের দিনটা কাটালে এবং মাসুমের মামাও আয়সা খাবার দাবার দিয়ে গেছে তাকে। তো খাবার দিলেই বা কি, একলা একলা কি আর ভাল লাগে, কেউ তো নাই। আর ওই মানিকের কাছে নাকি আরো খারাপ লাগতেছিল যে পাশের বিল্ডিং ফাঁকা, ওখানেও মানুষ নাই, তারপরও নাই, এরকম। আর সে মানে এই 2 দিনে ইনডাইরেক্টলি কিছু শুনছে যে এই জায়গাটা নাকি একটু হন্টেড। তো এটারে সে গায়ে মাখে নাই, সে চিন্তা করছে আর এইটা কোনো ব্যাপার না, কিন্তু একলা থাকতে হবে এটাই খারাপ লাগতেছে তার কাছে কোনো, মানে তাও আবার ঈদের সিজন। যাই হোক, ঈদের দিনটা পার হয়ে গেছে, রাত্রেবেলা। তো রাত মানে সন্ধ্যাখানায় রাত নামছে, কিছুই তো করার নাই, মানে ওরকম কিছু নাই। আর তার কাছে তখন ওই যে মোবাইল ফোন আছে, বাটন মোবাইল আর কি, তখন তো আসলে ওরকম মোবাইল আসে নাই, সেম্বেরিয়ান নতুন আসা শুরু করছে মনে হয়। তো যাই হোক, বাটন মোবাইল, তো ওইটা দিয়ে সে গ্রামে কথা বললো, একটু বলে টলে সে তার রুমের মধ্যে, যে মিস্ত্রিরা যে থাকে ওই রুমের মধ্যে সে বসে আছে, সময় গড়ায় যেতেছে, কিচ্ছু করার নাই, এবং মানে দেখার মতো কিছু নয়, টেলিভিশনও নাই, কিচ্ছু নাই। খাওয়া দাওয়া করছে সেই আর্লি দুপুরে, মানে 1টা-1:30টার দিকে, এখন ক্ষুধাও লেগে গেছে। তো মাসুমের মামা কিন্তু আবার তাকে ওই কাঁচা বাজার দিয়ে গেছিল, কিছু গরুর মাংস দিয়ে গেছিল, পোলাও চাল দিয়ে গেছিল, আর টুকিটাকি পেঁয়াজ টিয়াজ এরকম বাজার দিয়ে গেছিল, বলছিল যে তোমার ইচ্ছা লাগলে তুমি মাংস পোলাও এগুলো রান্না করে খেও। মানে উনি একটু মন খোলা মানুষ ছিলেন মাসুমের মামা, তিনি মানে একটু ফিল করতেছিলেন ছেলেটার জন্য একা থাকবে এরকম। তো যাই হোক, সে চিন্তা করলো যে এমনিও তো মাংসটা পানি ছেড়ে নষ্ট হয়ে যাবে, মাংসটা রান্না করে ফেলি, কিছু করার নাই, এখন রান্না করি। তো সে লেগে গেল কাজে, সে দেখলো যে আসলেই মাংস পানি ছেড়ে দিছে, মানে পানি ছেড়ে পানিটা নিচে জমা হয়েছে এবং শুকায় গেছে মাংসটা। তো যাই হোক, সে পানি ফেলে সে রান্নার কাজে হাত দিল। তো পানিটা ফেলছে যে সে ওখান থেকে বের হয়ে তার যেই রুমটা, এই মানে সে যেখানে থাকে তাতে একটা টিনের 4 কোণা রুমের মতো করছে, আর সামনে খোলা আবার পিছনে খোলা। তো হেঁটে যে সেই মাংসের পানিটা মেলা মারছে পিছনে, মেলা মেরে এসে সামনে এই পাশে চুলা নিয়ে বসছে, তার একটা ওই যে কেরোসিনের কুকার ছিল, ওইটা নিয়ে বসে মিস্ত্রিটা ইউজ করতো আর কি। তো ওইখানে বসে মাংস রাখছে, পেঁয়াজ টিয়াজ কাটছে, এগুলো করে সে মাংস রান্না করবে। তো মোটামুটি চুলাতে উঠাই দিছে, সবকিছু রান্না হচ্ছে, মানে ঘ্রাণ ছুটছে, তার কাছে ভালোই লাগতেছে। কিন্তু একলা একলা তো, আর বোর্ড লাগতেছে, না আছে টেলিভিশন, না আছে রেডিও, মানে কোনো রকমের লাইভ কিছুর সাথে সম্পৃক্ততা নাই। এমনকি কারোর সাথে ফোন হয়ে যে কথা বলবে, ফোন বিলও তো তখন অনেক বেশি ছিল, ওরকমও না, মানে কনস্ট্যান্টলি ফোনও করা যায় না কাউরে। আর সে তো আসলে খুব, মানে আসলে তার ওয়েজ তো খুব কম, সে কিভাবে এত টাকার ফোন বিল অ্যাফোর্ড করবে। তো যাই হোক, রান্না করতেছে একা একা, ভাল লাগে না। তো যখন নাকি সে ঝোল চড়াই দিল চুলাতে, মাংসের ঘ্রাণ ছুটছে চারিদিকে, গরুর মাংসের ঘ্রাণ, সে হেঁটে হেঁটে ওই সামনের দিকে আসলো, এসে তাকায় দেখতেছে চারিপাশে ঝিরি পোকার একটা শব্দ, নিস্তব্ধতার শব্দ। আর সামনে তাকালে দেখা যাচ্ছে যে ওই যে দূরে বালির মতো মাঠ, সেটার মধ্যে চাঁদের আলো পড়ছে, চকচক করতেছে। আর সেই বালির মাঠের থেকে দূরে একটা জায়গা মনে হয় একটু নিচু জায়গা, পানি জমে আছে, মানে দেখে মনে হয় একটা বড় পুকুর বা দিঘির মতো। তো চিন্তা করতেছে মানিক যে আমি কি ওদিকে যে ঘুরে আসবো নাকি, এটা চিন্তা করতেছে। আর বামে তাকালে দেখা যাচ্ছে যে বিল্ডিং গুলা, তার পাশে যে 2 তলা একটা মানে বিল্ডিং যে করে রাখছে আর হয়নি, তার পাশে আরো একটা দালান, ওইটা বিল্ডিং, ওইটা কাজ হচ্ছে, কিন্তু মানুষজন নাই, সব খাকা করতেছে এরকম। তো মানিক ওরকম একলা জায়গায় থাকতে যে ভয় পায় তা না, কিন্তু একা একা এটাই খারাপ লাগতেছে। আবার মনে মনে চিন্তাছে ঈদের সময়, আগের ঈদের কথা মনে করতেছে। যাই হোক, এগুলো দেখতে দেখতে একসময় আসলো, দেখলো যে তার মাংসের তরকারি মানে রান্না হয়ে গেছে। সে ওই মাংসর কড়াইটা নিয়ে তাদের রুমে রাখলো, রেখে সে ওখানে বসে সে আবার পোলাও রান্না করলো, পোলাও মাংস 2টাই রান্না করছে, করে 2টা রেখে সে হাতটা ধুয়ে চিন্তা করছে খাবে কিনা।
হঠাৎ তার মাথায় চিন্তা আসলো যে আমি একটু যাই ওদিক দিয়ে হেঁটে আসি, ওই যে দেখছি যে পুকুরের মতো আলো পড়ে ওদিক দিয়ে ঘুরে আসি। তো একবার ভয় পাইছে যত দূর যাবো কিনা, কেন বালির এখান থেকে হেঁটে এই যে রাস্তার সামনে ছোট্ট রাস্তাটা পার হয়ে ওই পাশের প্লটগুলো আছে যেগুলা মানে জাস্ট বাউন্ডারি দেওয়া, হ্যাপ বাউন্ডারি, ওগুলা ক্রস করে তাকে যেতে হবে, যে অনেক দূর হাঁটতে হবে বালির মধ্যে দিয়ে। চিন্তা করলো যাই, ঈদে আর কি আছে, এটা একটা অ্যাডভেঞ্চার। তো এই চিন্তা করে সে হাঁটা দিল, চিন্তা করলে আসার পর খুব ক্ষুধা লাগবে তখন খাবো মজা করে, এই চিন্তা করে সে হাঁটা দিছে। তো তার কিন্তু কোনো না আছে ফ্ল্যাশ লাইট, না আছে কিছু এখানে। এই বাড়িতে এখানে যে সে দেখাশোনা করতেছে এখানে একটা টুল বক্স আছে, ওই টুল বক্সে তালা মেরে রেখে গেছে মিস্ত্রিরা, তো ওখান থেকে যে সে কিছু বের করে দেখবে তাও না। তো এইটাতে তার একটু মেজাজও গরম। যাই হোক, সে মোবাইলটা নিছে, সাথে করে লুঙ্গির এরকম কোচার মধ্যে রেখে হেঁটে ওদিকে রওনা দিছে। তো হাঁটতে হাঁটতে সে ওই বাউন্ডারি দেওয়াল টল ক্রস করে চলে গেল বালি দিয়ে ও পুকুরের কাছে। তো ওইখানে যে তার একটু ভয়ই লাগছে, কারণ চারিদিকে ধুধু, মানে একদম ধুধু প্রান্তর, কিচ্ছু নাই। দূরে কিছু এরকম কাশফুল হয়েছে, কিছু কাশফুল হয়েছে আর বাতাসে ওগুলো নড়তেছে। আর এই যে পানি জমে আছে, এটা একটা পুকুরের মতোই বেশ বড়, বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই গভীরতা আছে। পানিগুলার ঢেউগুলা থই থই করতেছে, তো থই থই করতেছে, সে থেকে বুঝছে যে ভালোই একটা এখানে মানে গভীরতা। তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে তার ভাল লাগে নাই। সে কিন্তু গ্রামের ছেলে, গ্রামে কত জায়গায় ঘুরছে, কত জায়গায় গেছে, কিন্তু এই জায়গাটা তার জানি কেমন একটু অশুভ লাগতেছে, ভাল লাগতেছে না, এই প্রান্তরটাই ভাল লাগতেছে না তার কাছে। তো যাই হোক, সে ওখান থেকে হেঁটে যখন আসবে তার কাছে হঠাৎ করে মনে হলো আশপাশে ফিসফাস করতেছে, কেউ কেউ ফিসফাস করে কথা বলতেছে, মানে মানুষজন যদি একটু কানাঘুষা করে কয়েকজন মিলে এরকম। তো একটু কেঁপে উঠছে মানিক, তাকাইছে, ঘুরে তাকাইছে, তাকায় দেখে কেউ নাই, পুরো ফাঁকা। কিন্তু ওই যে পিছনে যে ওই যে কাশফুলগুলো এরকম নড়তেছে, এটাই কেমন জানি ভয় ভয় একটা অবস্থা। তো মানিক চিন্তা করলো যে না, এরকম আসাটা ঠিক হয় না, এখানে কি না কি আছে, আবার একটু ভূতের ভয়ও পাইতেছে। সে শুনছে মানুষের কাছে এগুলা। হাঁটতে 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 আবার চলে আসলো সে ওই বাউন্ডারিগুলো। যখন সে ক্রস করতেছে তার কাছে কেন জানি মনে হইতেছিল ওই পাশ থেকে তাকে কেউ দেখতেছে, বাউন্ডারি ওয়ালের ওই পাশ থেকে, মানে সেই জায়গাটা পার হয়ে আসতেছে, ওখান থেকে কেউ দেখতেছে। ভয়ে আর মানিক পিছন ফিরে তাকায় নেই, সে হেঁটে রাস্তা ক্রস করে চলে আসলো তাদের বিল্ডিংয়ে। তাদের বিল্ডিংয়ে এসে সে ঢুকছে মেইন এন্ট্রেন্স দিয়ে। মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই তাদের যে ঘরটা, যেটার মধ্যে তারা থাকে, টিনেরই দেয়া, সে কিন্তু দরজা আবার তালা টালা মারে নেই, দরজাটা জাস্ট ভেজায় রেখে গেছিল। তার কাছে মনে হলো দরজাটাকে কেউ টেনে সরায় দিল এই পাশে, মানে তাদের রুমের। সে চিন্তা করলো, আরে এখানে কে ঢুকছে, কি ব্যাপার? সে তাড়াতাড়ি গেল ঘরের কাছে, তো ঘ্রাণ আসতেছে, তার রান্না করে গেছে, রান্নার একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ওই জায়গায়। তো সে আস্তে করে দরজাটা খুলে ঢুকলো ঘরের ভিতরে। টিনের দরজা কিন্তু, মানে টিন দিয়ে জাস্ট পার্টিশনের মতো করা, চারপাশে এক পাশে দেয়াল আছে বিল্ডিং এর। তো ঢুকছে, ঢোকার পর তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো সে আন্দাজে বুঝলো যে এখানে হারিকেনটা আছে, হারিকেনটা সে হাত দিয়ে নিল আর ওখান থেকে ম্যাচ নিল, নিয়ে সে ম্যাচটা জ্বালাইলো, জ্বালায় হারিকেনটা জ্বালাইছে। তো হারিকেনের আলো একটা জ্বলে উঠছে, তো তাকায় হারিকেনটা সামনে ধরে সে মেলে দেখতেছে কি আছে। তো দেখতেছে যে চৌকি, এদিকে মিস্ত্রিরা শুতে, এই পাশে সেও শোয়, তো ওই চৌকি তার পাশে, এই পাশে সে রান্না করার জিনিস রাখছিল, ওদিকে সে দেখলো যে না, তার হাড়ি টাড়ি সব ঠিকই আছে। তো এইখানে সাউন্ডটা করলো কে, স্পষ্ট সে শুনছে যে দরজা টান দিছে কেউ। তো সে যখন ওইদিকে দেখতেছে, হঠাৎ করে তার মনে হলো পেছনে আবার গেটে সাউন্ড হয়েছে। তো সে ঘুরলো, ঘুরে তাকানোর সাথে সাথে তার কাছে মনে হলো কি একজন হেঁটে গেছে ওদিক দিয়ে, মানে হেঁটে ওদিক দিয়ে যাচ্ছে। মানিক সাথে সাথে বলে, এই কেরে কেরে, এটা বলে সে এক হাতে একটা শাবল নিল, তাদের এখানে একটা স্পেশাল শাবল রাখা আছে, শাবলটা নিয়ে সে হারিকেন নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছে ওদিক থেকে। তো বের হয়ে দেখতেছে কেউ নাই। তো এদিক ওদিক তাকাইতে তাকাইতে মনে হচ্ছে যে তাদের যে সিঁড়িটা দুইতলা, ওই সিঁড়ি দিয়ে কেউ উঠে যাচ্ছে ওদিকে, এবং সে একদম স্পষ্ট শব্দ পেয়েছে পায়ের। তো সে আবার বলছে, ওই কে এখানে উঠুস কে বলে, তার তো আবার এখানে মানে একটা পাহারা দেওয়ার কাজ। সে তাড়াতাড়ি ওই সিঁড়ি দিয়ে উঠে গেছে হারিকেন নিয়ে, এবং তার ভালোই সাহস এইসব দিকে, মানে সেই চোর টোর এগুলা কিছুই ভয় পায় না মানি। তো সে হারিকেন নিয়ে দুইতলা উঠে গেছে, দুইতলা উঠে সে দেখেছে তিনতলায় উঠছে। তো সে ওইটাকে ফলো করে করে উঠতেছে। তিনতলা থেকে চারতলা কিন্তু ছাদ, এরপর কিন্তু কিছু নাই, আর চারপাশে কিন্তু খোলা। তো চারতলার দিকে যখন মানিক ঘুরে উঠতেছে, মানিক মনে হলো এক নজরে দেখলো যে একটা মেয়ে উঠে যেতেছে ওখানে। মেয়েটা সম্ভবত শাড়ি পরা, চুলগুলা খোলা ছাড়া। তো সেগুলো মেয়ে উঠছে কোত্থেকে, তার মাথার মধ্যে এটা একটা মানে চিন্তা ঢুকে গেলো, এখানে মেয়ে আসছে কোত্থেকে। আর মানে এই কেসগুলো তো শান্ত ভালো হয় না, কোথাও যদি এরকম মানে মেয়ে মানুষ থাকে এরকম, এসে তার মনের মধ্যে অনেক রকমের দুশ্চিন্তা ঢুকে গেল ভিতরে। তো সে একটু সাবধান হয়ে গেল। সে আর মানে এই যেই স্পিরিট নিয়ে উঠতেছিল ওইভাবে ওঠা শুরু করলো না। সে আস্তে আস্তে চিন্তা করলো এখানে মেয়ে আসছে কোত্থেকে। এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে করে উপরে উঠলো। তো দেখতেছে ওই যে তাদের যে ছাদের যে গেটটা, ওইখানেও কিন্তু মানে এই চারতলার উপর ওঠার যে দরজাটা করছিল, ওইটা একটা টিনের দরজা দিয়ে রাখছিল তারা, ওইটা খোলা।
পুরো ছাদের থেকে হু হু করে বাতাস নামতেছে। তো মানিক সাধারণত ছাদে উঠতো না, কারণ তাকে মানা করছিল এখানকার যে মিস্ত্রিরা, 2-3 দিন তো ছিল সেখানে, তারা মানা করছিল যে ছাদে উঠো না, ছাদটা ভালো না। তো সে ওই কথাটা শুনছিল, তো সে হু করে বাতাস আসতেছে, কিন্তু যেহেতু সে দেখছে কে উঠছে ছাদে, মেয়ে মানুষ, সে চিন্তা করে সে আস্তে করে ছাদের মধ্যে ঢুকলো হারিকেনটা নিয়ে, হারিকেনটা রাখলো এক পাশে রেখে সে এদিকে তাকাইলো, কিচ্ছু নাই, ফাঁকা দেখা যাইতেছে, দূরে বিল্ডিং অনেকগুলা এবং দূরে পিটি লাইট দেখা যাইতেছে শহরের, মানে ওইখানে মেন রোড ওই রাস্তাগুলো। আর বাদিকে তাকাইলো, এই পাশে দেখা যাচ্ছে যে আরেকটা বড় বিল্ডিং হইতেছিল, মানে বড় বিল্ডিং এর সারি, সেগুলোর মধ্যে মানে একদম হচ্ছে শুধু স্ট্রাকচার, একটা দানবীয় স্ট্রাকচার, কিচ্ছু নাই এই জায়গায়, আর ফাঁকা জায়গাটা ল্যান্ডটা দেখা যেতেছে। ইমিডিয়েটলি বা পাশে তাকালো, দেখলো ওই যে পাশের যে নিম গাছটা, এইটা তার বিল্ডিং ছাড়াও প্রায় অনেকখানি উঁচা। তো সে কিন্তু মানে ওই যে তার মানে ভাষা শুনছে, সাথে ওই ওখানে যে হেল্পাররা ছিল তাদের কাছে ভাষা শুনছে যে এই নিম গাছ ভালো না, মানুষজন অনেক কিছু দেখছে এখানে। তো মানে এটা শুনে তার একটু গা কাটা দিছে তখন। তো নিম গাছটার দিকে তাকাইলো, তারপরে সে ডানে তাকায় ঘুরে গেল, সে যেখান থেকে ঢুকছে ওই পাশ থেকে ঘুরে গেল, ওই পাশে ঘুরে দেখতেছে ফাঁকা জায়গা, কিচ্ছু নাই, হারিকেনটা কিন্তু রেখে দিছে। তো সে আস্তে করে তার কোচর থেকে তার মোবাইল ফোনটা বের করছে, যে সে চিন্তা করছে যে সে তার মানে বসকে কল দিবে, মানে মাসুমের মামাকে বলবে যে আমি এই বিল্ডিংয়ে মানুষ দেখছি, একটা মেয়ে দেখছি, মনে হয় এটা কে, চিন্তা করতেছে সে যেটা বলবে। তো মোবাইলটাকে সে বের করে নিছে কোচর থেকে, আর এক হাতে সামনে শাবলটা বাগায় ধরে রাখছে সামনে। তো সে চিন্তা করছে আর একটু সামনে দেখি, মানে কাউকে দেখি না, মানে আমি কি বলবো যে হঠাৎ মেয়ে দেখছে, আবার ছাদে যায় দেখি মেয়ে নাই, এটা তো কেমন কথা। এই চিন্তা করে সারাটা দেখার জন্য ঘুরে একটু সামনে গেছে, কাঠ কতগুলো স্তূপ করে রাখা, এবং ওই যে রাতের নিস্তব্ধতা, শব্দ আসতেছে ঝিঝি পোকার ডাক, আর বাতাস পটপট করে বাতাস বইতেছে অনেক, মানে এখানে ফাঁকা জায়গাতে অনেক বাতাস। এখান থেকে সে দেখতে পাচ্ছে চাঁদের আলো পড়ছে, দেখতে পাচ্ছে যে দূরে ওই পাশে তার ডান দিকে এখানে আরো গাছপালা দিকে, আর ওই দূরে ওই যে মাঠ, এগুলো দেখতে পাচ্ছে সে। একটু সামনে বাড়তে সে হঠাৎ করে দেখলো একটা পিলারের পাশ থেকে কিছু একটা নড়লো। তো সে থমকে দাঁড়াইছে, থমকে দাঁড়াতে দেখতেছে যে পিলারটার পাশ থেকে একটা মেয়ের অবয়ব বেরিয়েছে, একটা মেয়ে, শাড়ি পরা একটা মেয়ে, এবং তার চুলগুলা সামনে দিয়ে ঢেকে রাখছে, মানে চুলের জন্য চেহারা দেখা যাচ্ছে না, মাথাটা দেখা যাচ্ছে না। তো সে একটু থতমত খেয়ে গেছে। তো সে ওইখান থেকে বলছে আপনি কে, এখানে কেমন আইছেন, এটা বলতে বলতে সে দেখলো মেয়েটা সেই ছাদের থেকে আস্তে আস্তে ভেসে উপর দিকে উঠে যাচ্ছে। এটা দেখে তো আসলে মানিকের সারা শরীর জমে গেছে পুরা, মানে সে আর নড়তে পারতেছে না। সে দেখতেছে মেয়েটা উঠে গেল, মানে মাটি, মানে সেই যে ফ্লোর থেকে উপর দিকে উঠে গেল, প্রায় 3-4 হাত উপর উঠে গেল, উঠে যে হাসতেছে, এটা খিক হাসি। হঠাৎ করে তারা হাত দিয়ে এরকম দূরে দেখায় বললো, দূরের দিকে দেখায় বললো কিন্তু যা। সে একদম পুরো কণ্ঠ শুনলো, কণ্ঠটা ভয়ঙ্কর একটা কণ্ঠ, কেমন খ্যানখ্যানে কণ্ঠ, যেটার সাথে স্বাভাবিক কোনো মানুষের কণ্ঠের মিল নাই। বলে হেনতে যা, ভাগ, এরকম করে বললো। মানিক ভয়ের চোটে, মানে আসলে তার মানে ওইখানে দাঁড়ায় থাকার মতো এক বিন্দু সাহস তার নাই, সে ছেড়ে দৌড় দিছে, শাবলটা ওখানে ফেলে দিয়ে দিলিম করে শাবলটা পড়লো, সে দৌড়া ওইখান থেকে গেছে। যাওয়ার সময় ছো মেরে শুধু হ্যারিকেনটা নিছে সে, মানে সিঁড়িতে নামতে পারবে না, নাহলে সিঁড়িতে নামতেছে আর ভয় পাচ্ছে, মনে হচ্ছে তার পেছনে কেউ আসবে, পেছনে কেউ আসবে। সে দৌড়াইতে সে একদম বাসার থেকে বের হয়ে গেল, ওই মূল দরজাতে বের হয়ে দৌড়ায় সে সামনের রাস্তা উঠলো, সেখান থেকে দৌড়াইতে সে একদম রাস্তার মাথায় চলে গেছে। মাথায় গিয়ে সে চিন্তা করলো যে আমি তো ফেলে যাইতেছি, এটা তো ঠিক হইতেছে না, এটা কেমন কথা, আমার তো একটু জানানো উচিত। তখন সে ফোনটা নিয়ে কল দিল, ওই তার মালিকের নাম্বার সেভ করা ছিল না, কল দিল। তো অনেকবার রিং হওয়ার পর মাসুমের মামা ফোন ধরছে, তিনি আবার তার বাসায় গেস্ট আসছিল, ব্যস্ত ছিলেন তিনি ধরলেন, বললেন কি ব্যাপার। তো বললেন যে আমি এখানে থাকতে পারবো না স্যার, এরকম সমস্যা, আমি ওই বাসায় যাবো না। তো মাসুমের মামা তো বললো, অনেক বলে কি হয়েছে, সে বলে যে না আমি আর যাবো না ওই বাসায়, হ্যাঁ আমি চলে যেতেছি এখান থেকে, কোথাও যাইতেছি, আমি জানি না, আমি দোকানে দোকানপাটে থাকুম রাত্রে, বা বাজারে বসে থাকুম, আমি ওখানে যাবো না। তো মাসুমের মামা তো খুব টেনশনে পড়লেন। তখন তিনি বাধ্য হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, যাও তুমি ওখানে দাঁড়াও, ওইখানে কোথাও একটা জায়গায় থাকো, আমি আসতেছি। তো উনি তখন বললেন যে আমি আসতেছি বলে ফোনটা রাখলো। তো মানিক ওইখানে ওই রাস্তার মোড়ে যে জায়গাটা, ওই মানে ওই যে নিচু রাস্তায় নামার জন্য যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কোনো একটা ল্যাম্প পোস্ট আছে, এবং এই পাশে কিন্তু দোকানপাট কিছু আছে বন্ধ, মানে ঈদের মধ্যে তো এগুলো কিচ্ছু খোলা নাই। তো ওইখানে এসে চুপচাপ করে ল্যাম্প পোস্টের কাছে দাঁড়ায় থাকলো। তার অনেক ভয় লাগতেছিল মানিকের কাছে, তার কাছে মনে হচ্ছিল যে কোনো দিক থেকে অশরীরই চলে আসবে এরকম, আর জায়গাটাই নাকি এরকম ভয়ঙ্কর ছিল, তার দিকে একদম মানে খোলামেলা তো কিচ্ছু নাই, এরকম রাতের বেলা এরকম ভয়ঙ্কর নিশুতি ওই জায়গায়। তো সে চুপচাপ খাম্বার সাথে এরকম ওখানে লাইট জ্বলতেছে, ওইটাই তার কাছে যতটুকু সাহস, আর হাতে মোবাইল ফোনটা, আর মনে মনে সে যতটুকু দোয়া দুরুদ জানতো পড়তেছে মনে মনে।
অনেকক্ষণ সে মানে ঝিমায় গেছে, সে মানে ওখানে বসে পড়বে এরকম সময়। তো তখন সে দেখলো যে ওখানে একটা পুলিশের গাড়ি যাচ্ছে ওদিক দিয়ে, মানে লাইট ফেলার গাড়ি যেতেছিল, কাছে আসতে বলছে পুলিশের গাড়ি। তো পুলিশের গাড়ি তাকে ওরকম বসা দেখছে দূর থেকে, পুলিশের গাড়ি এসে থামছে, থেমে জিজ্ঞেস করছে যে কি অবস্থা, কে তুমি, কে, কি ব্যাপার, জিজ্ঞাসাবাদ করছে। তখন সে বলছে যে আমি ওই সাইডে কাজ করতে, এইখানে কি? তো বলছে যে আমি এখানে ভয় পেয়ে এরকম আসছে। তো পুলিশরা মুখ চাওয়াচাই করছে, বলে কিসের ভয়? তো সে সব বলছে, যে পুলিশ যে রয়েছে তাকে বলছে। তো সেই পুলিশ অফিসার নাকি হাসছে, এসে বলে আরে এগুলা কিচ্ছু না, এর ভয়ের কিছু না, আরে কোনো ব্যাপার নাই। সেই তখন তিনি বলছেন যে না স্যার, আমারে ওই জায়গায় পাঠায়েন না, এখন অনেক ভয় পাইছেন, মালিকরে ফোন করছে, মালিক আসতেছে। তখন নাকি ওই মানে পুলিশের লোকগুলো ওখানে দাঁড়াইছে কিছুক্ষণ, মানে আরো ভেরিফাই করার জন্য যে মানিকের কথা সত্যি নাকি। তারা ওখানে কিছুক্ষণ দাঁড়ায় ছিল, তাদের গাড়ি নিজেরা নিজেরা কথা বলতেছিল। তো অনেকক্ষণ পর মাসুমের মামা আসছে, গাড়ি নিয়ে আসছে উনি। তো এসে দেখেন ওইখানে পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, পুলিশের গাড়ি যে গলির মাথায় যেখান থেকে ওনারা নামে আর কি ওখানে। তো দেখে তো উনি একটু টেনসড হয়ে গেছেন, কি ব্যাপার। তো উনি ওখানে কাছে আসতেই যখন থামছেন, দেখেন যে মানিক ওখানে বসে আছে খাম্বার নিচে, পুলিশ ওখানে বসা। তো উনি নেমে বললেন যে কি ব্যাপার। তো পুলিশের লোকটা বললো আপনার ছেলে মনে হয় ভয় পাইছে, আপনারই তো এখানে কাজ করে। তো বললেন যে হ্যাঁ। তো পুলিশ কনফার্ম হয়ে তারা হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। তো উনি তাদেরকে তার ভিজিটিং কার্ড দিলেন, বললেন এই যে আমার প্রজেক্ট এখানে, এই ঘটনা। তো তারা বললেন যে হ্যাঁ এই ছেলেটার আমরা এখানে বসা দেখছি, ও বলে ভয় পাইছে। হ্যাঁ, এই ভূতের ভয়, এখন কি করবেন, এলাকা তো খালি, মানুষ তো ভয় পাইতেই পারে, ঠিক না? বয়সও তো বেশি না ছেলের, এই একা থাকছে এখানে, এটাও একটা ব্যাপার। যাই হোক, দেখেন কি করবেন বলে পুলিশ ওখান থেকে পরে বিদায় নিল। তো মাসুমের মা মানিককে নিয়ে গেলেন সাইটে। তো সাইটে যাওয়ার পর ওই মানিক আর ভয়ে সাইটে ঢুকতেই চায় না, ভয়ের চোটে। মাসুমের মামা সহ গেলেন, ওনার আবার গাড়ির গ্লাভের মধ্যে ওনার ছিল, ফ্ল্যাশ লাইট ছিল, এটা মেরে ঢুকলেন। ঢোকার পরে ওই ভিতরে বসলেন, বসে টসে তাকে বললেন যে তুমি খাওয়া দাওয়া করো নাই, খাওয়া দাওয়া করো। তো মানিক খাওয়া দাওয়া করবেই না, বলো যে আমি খাওয়ানো। বলছে আরে তুমি রান্না করছো, তুমি খাবা না মানে? এটা কোনো কথা? এটা মানে কি বলো তুমি, তোমার খিদা লাগে নাই? তখন সে মাথা নাড়লো মানিক যে হ্যাঁ খিদা লাগছে। বলে আরে খাও, তুমি দেখো প্লেট থাকলে আমারও দাও, আমিও খাই। তুমি রান্না করছো? বলে হ্যাঁ। তো মাসুমের মামা ওনার মানিকের সাথে বসে ওখানে খাওয়া দাওয়া করলো, উনিও খাইছে। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে মানিকের সাথে গল্প গুজব করলো, করে বললো যে আচ্ছা থাক, আজকে তো ঈদের রাত, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি আমার বাসায় চলো। তো এই বলে বললো যে তুমি আজকে এখানে শিকল দিয়ে মেরে দাও, তালা আছে না? বলে যে হ্যাঁ। তো ওই শিকলটা নিল, নিয়ে উনি সহ তালা টালা মেরে ওই জায়গায় দেখলো। তিনি বললেন যে যাক, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে বলে চলে আসলেন। ওনার গাড়িতে করে নিয়ে গেলেন মানিকরে বাসায়। তো ওই দিন মানিক মাসুমের মামার বাসায় ছিল। তো পরদিন মাসুমের মামা ওনাদের গ্রামে খবর দিচ্ছেন, আবার বলছে ইমিডিয়েটলি যদি কোনো লোক থাকে আরেকজনকে সাথে দিতে, যাতে মানিকের সাথে থাকবে আর কি এরকম। এরকম খুঁজে টুজে অনেক কষ্ট একজনকে মানে আরো বেশি বেতনে পাইছেন। হওয়ার পর মানিকরে দিয়ে, ওই ছেলেকে দিয়ে, দুইজনরে দিয়ে উনি ওখানে রাখলেন। তো ওরা মোটামুটি ওইখানে তারপর ওই দুইজন মিলে ছিল কয়েকদিন, তারপরে মিস্ত্রিরা আসছে। তো ওই দুইজনও নাকি বিভিন্ন রকমের ভয় পেত। মানিকের সাথে যার একটা ছেলে ছিল বদরুল নামে, সেও নাকি অনেক এরকম শব্দ শুনছে যে তাদের ওইখানে ওই কাঠ ফেলে দেয়, উপর থেকে নাড়ে চাড়ে, তারা যখন ঘুমায় ওখান থেকে হাঁটে। তারপরে যে তাদের যে টিনের যে পাশে যে দেয়াল করছে, টিনের মধ্যে আঁচড় কেটে যায় কে। তো মানে তো মানিক নাকি আবার বদরুলে ভয় কাটাইতো তখন, বলে আরে কিছু না, বিলাই গেছে ওখান দিয়ে, আরে গেছে ওখান থেকে কুত্তা হাইটা গেছে, এগুলো বলে নাকি ভয় কাটাইতো। তো মানিকও নাকি আবার বদরুল আসার পর বেশ খানিকটা সাহস হয়ে গেছিল, কারণ দুইজন যেহেতু আরেকজন সাথে আছে। তো ওইখানে আসলে ব্যাপারটা যা ঘটছিল, যেটা পরে মানিক শুনছিল, মানিক শুনে পরে এগুলা শেয়ার করছে যে ওই জায়গায় তো ওই যে পাশের বাড়িতে বলছে যে কি ইনসিডেন্ট ঘটছিল, পাশের প্লটে এরকম একটা দুর্ঘটনা ঘটছিল, ওই নিম গাছটার মধ্যে কেউ ঘটাইছিল। তো সেটা অনেকে বিশ্বাস করে যে ওইটারই মানে এখানে এসে প্রবলেম করে, সমস্যা করে। আর ওই যে খোলা মাঠ যেখানে ওই যে পুকুরের পাড়ে গেছিল দেখতে মানিক হেঁটে হেঁটে, ওই জায়গাটা একটা সময় মানে ওই জায়গাটা এমন জায়গা ছিল যে ওখানে নাকি মানুষ রাতের বেলা ওই যে দেখা যেত দুষ্কৃতিকারীরা কাউকে কিছু করলে ওখানে যে ফেলে দিত ওই জায়গাটায়। তো ওখানে ফেলে দিত, ওই জায়গাটা এমনি হন্টেড। ওই জায়গায় নাকি ওখানকার যারা আরো ওই সাইডের যারা মানুষজন ছিল তারা ওইখান থেকে চলাফেরাই করতো না, যাইতোই না রাত্রেবেলা, ভয় পেত অনেকে। কারণ অনেকেই নাকি এরকম ওই কাজ দিয়ে যাওয়ার সময় দেখছে যে ওখানে কে দাঁড়ায় আছে এরকম, মানে আবার অনেকে স্কন্ধ কাটা ভূত দেখছে ওইখানে। তো এগুলোর জন্য ভয় যেত না। তো মানিক তো ওই দিন গেছিল, আর মানিকদের ওই বিল্ডিং এগুলো হইতো। পরে যে বিল্ডিংটা যখন নাকি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, মানে মাসুমের মামা যখন বিল্ডিং এর কাজ শেষ করে ফেলে, উনি কিন্তু কাজ শেষ করছে এবং উনি এর মধ্যে কয়েকবার মানে ওনার পরিচিত হুজুরদেরকে এনে এখানে দোয়া দুরুদ পড়াইছেন বিল্ডিং এ।
ব্যাপক দোয়া দরুদ পড়াইছেন এবং পাশের ওই প্লটের মানুষটাকে বলছিলেন যে আপনার এই গাছটা সমস্যা করতেছে, আপনি গাছটার এখন দোয়া দরুদের ব্যবস্থা করেন, কিছু একটা করেন, মানুষজন নিয়ে আসে, আপনার প্লট খালি পড়ে থাকে, গাছগাছালি হয়ে গেছে, এটার হয় আপনি কাজ করেন, বিল্ডিং করেন বা আমাদেরকে দেন, আমরা করে দিই, এরকম বলছিলেন। তো উনি নাকি আবার মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছটা করছিলেন, উনিও নাকি এমনি দোয়া দরুদ পড়াইছেন তার জায়গার মধ্যে। আর মোট কথা মাসুমের মামা ওখানে দোয়া দরুদ পড়ায় জায়গাটাকে করছিলেন, বন্ধ করে দিয়েছিলেন বাড়িটারে। তো বাড়িটা হওয়ার পর এর জন্য নাকি কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই বাড়ির ছাদে নাকি শব্দ পেত মানুষ, বিভিন্ন কে হাঁটে চলে এরকম করে। আর পাশের ওই 2 তলা বাড়ি নাকি আরো অনেক দিন পর্যন্ত এরকম পড়েছিল। তারপরে যে হয়েছে প্রায় 5 থেকে 7 বছর পরে ওই 2 তলা বাড়িটা কমপ্লিট হয়েছে। তো ওই জায়গায় যেখানে এই বাড়িটা মাসুমদের মামা যেখানে করছিল বাড়িটা, ওই জায়গায় নাকি এখন অনেক বাড়ি ঘর হয়েছে, খুবই অন্যরকম। তো বলছে যে ওইখানে আরো অনেক বাড়ির মানুষেরও অনেক এরকম ভয়ের ঘটনা আছে। তো যাই হোক, এই ছিল মাসুমের শেয়ার করা ঘটনা, রবিউল ইসলাম মাসুম তিনি শেয়ার করছেন, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি শুরু করব একটি ঘটনা, যে ঘটনার আগ্রহ সবার মাঝে। এখন এই মুহূর্তে হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। এই ঘটনার সময়কাল ছিল গেল বছরের নভেম্বর মাসের মহাকুণ্ডের পরবর্তী সময়কালের। আমার মুড অফ, চুপচাপ বসে আছি, শীত আসবে আসবে ভাব, উঠানে বসে আছি। এই বাড়িটায় অনেক অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। এই স্মৃতিগুলো কাঁটা হয়ে বেঁধে, অনেক স্মৃতি মানুষকে অনেক রোমাঞ্চকর করে তোলে, মানুষকে অনেক ভাবনায় ফেলে দেয়। কিন্তু আমার এই স্মৃতি আমাকে কাঁটা হয়ে বিচ্ছে। যেদিকে তাকাই চারদিকেই আমার হাতের ছোঁয়া। আসলেই কিছু কিছু ক্ষেত্রে স্মৃতি বড় ভয়ানক। ভয়ানক স্মৃতির লোড কাঁধে নেওয়া মাঝে মাঝে অনেক সময় দুরূহ হয়ে পড়ে। আম গাছ ছিল, সে আম গাছগুলো আমার হাতে লাগানো, 20-22টা আম ধরে এটায়। ওই গাছ মনে হলো কেউ এসে বসলো, গাছের পাতাগুলো কেউ ছিঁড়ে ফেলে দিল। এরপর আম গাছ থেকে একটা পাখি উড়ে চলে গেল। আমি বুঝেছি যে এসছে, সে আমাদেরই লোক। পাতাগুলো হাতে নিলাম, বুঝলাম আমাকে রাতে যেতে হবে শহরের বাইরের কোনো এক জায়গায়। সময় কম দেখে আমি বের হয়ে যাই। রাত 11টায় আমি দাঁড়িয়েছিলাম হাইওয়েতে। আমি জানি ওরা কেউ না কেউ আসবেই আমাকে নিতে। একটা শীষ মারার শব্দ কানে এলো। বাতাস থেকে এই শীষের শব্দ ভেসে আসছিল চারদিক দিয়ে। শব্দগুলো আমার সামনেই মনে হচ্ছিল, ভাসছে শূন্যে। এই শীষের শব্দ আমি ফলো করে করে এগোচ্ছিলাম মাঠের আইল ধরে। সামনে গাছ গাছরায় ঘেরা একটা জায়গা, পুরো জায়গাটা গাছে ভরা। মাঠের মাঝেই, আর চারিপাশে আমার জোনাকি জ্বলজ্বল করছে। আমি অনুভব করেছিলাম দিগন্তের তারা আমার আশেপাশেই আছে। আমি ধীরে ধীরে সেই জঙ্গলে ঢুকলাম। একত্র হয়েছে সবাই, আমির সাহেবের বহর। কেউ কেউ অনেক অনেক বয়োবৃদ্ধ, তারা অনেক বয়স্ক, তারাই মূলত আমাদের গার্ডিয়ান, এরকম একটা ভাব। তারা অনেকটা উপদেষ্টার মতো। আমি তারার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা দিলাম, কি হচ্ছে এখানে? দিগন্তের তারা আমার দিকে তাকিয়ে হাসল শুধু। একজন বয়োবৃদ্ধ লোক আমাকে ইশারা করলো। আমি বুঝলাম না। আমি তার কাছে যাবার পর উনি আমার হাত ধরতে চাইল। আমি ওনার সামনে বসে পড়ে ওনার হাত ধরি। উনি আমার হাতটা ধরে দেখছিলেন, ভালো করে দেখছিলেন। যেভাবে হাত জ্যোতিষরা দেখে তেমনি সূক্ষ্মভাবে তিনি দেখছিলেন আমার হাতটা, সেরকমটাই মনে হচ্ছিল। আমার দিকে তাকালেন উনি, মিষ্টি একটা হাসি দিলেন। অনেক সময় অনেক বয়স্ক লোকেরা যেরকম মিষ্টি হাসি দেয় কোনো ইয়াং মানুষকে পাশে পেলে তার হাতটি ধরে, ঠিক সেরকম একটা মিষ্টি হাসি দিলেন। আমাকে ভর করে ওঠার চেষ্টা করলেন। তিনি ভর করে ওঠার চেষ্টা করেন আমাকে ধরে, কিন্তু আমি তো মানুষ,
তাই আমার কাঁধ উনি ধরতে পারেননি। পাশে থাকা দুজন ওনাকে ধরল। বুঝতে পারছিলাম কথা বা শব্দ বলার জন্য যতটুকু জোর দরকার ততটুকু ওই জোর ওনার নাই। আমাকে উনি পাশে দাঁড় করালেন। এক এক করে আমি সামনে দাঁড়িয়ে দেখতে লাগলাম অজস্র মানুষ দাঁড়িয়ে আছে। গাছগুলোতে কয়েকশো কবুতর বসে আছে। বোঝা যাচ্ছিল। বয়োবৃদ্ধ লোকটা তখন ইশারা দিল কাকে যেন। সামনে থেকে এগিয়ে আসলো একজন। মাটির উপর কে যেন লিখতে লাগলো সে। এদিকে একটা মশাল জ্বলে উঠল গাছগুলোর উপর। আলোটা মোলায়েম ভাবে ছড়িয়ে গেল চারপাশে। মাটিতে কি যেন লিখছিল ওরা। দিগন্তের তারা আমার ডানে এসে দাঁড়ালো। আমার কানে দিগন্তের তারা বলল, ওরা ফাইনালি অ্যাকসেপ্ট করে নিচ্ছে তোমাকে লিডার হিসাবে। আমি দিগন্তের তারার দিকে তাকালে সে একটা মুচকি হাসি দিল। তখন একজন বলতে লাগলো, এই সভায় আজ উপস্থিত যারা, তাদের সকলের উপর আল্লাহর রহমত নাজিল হোক। আজ আমরা একত্রিত হয়েছি এক বিশেষ কারণে। আমির সাহেব পুত্র শোকে নির্বাসনে থাকাকালে তার নিজ স্থানে স্থলাভিষিক্ত করেছিলেন একজন মুসলমান ইনসানকে। বিগত দিবসে পুরো বহর দুই ভাগে বিভক্ত ছিল। একজন ইনসানকে বহর অধিপতি হিসাবে মেনে নেবার ক্ষেত্রে এই ইনসান তার নিজ ফয়সালা বলে বহরের আধিপত্য লাভ করেনি, বরং এই ইনসান এই বহরের আধিপত্য লাভ করেছিল উত্তরাধিকার বলে। আমাদের মধ্যে অধিকাংশ সন্দিহান পোষণ করেছিল, বিরোধিতা করেছে প্রকাশ্যে। কিন্তু চরম শত্রু দারমাইনদের আল্লাহর হুকুমে বন্দর এলাকা থেকে একা ঠেকিয়ে দিয়ে একা এক বাহিনীর মুখে দাঁড়িয়ে গোটা বহরকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে আপনি অমুক ইনসান প্রমাণ করে দিয়েছেন আপনি যোগ্য। অবশ্যই অবশ্যই এই বহরের নেতা হবার যোগ্য আপনি। আপনি আমাদের কাউকেই চিনতেন না, কাউকেই জানতেন না। আসন্ন বিপদের মুখে আপনি আমাদের জন্য নিজ প্রাণ ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন এবং নিজ স্বীয় বুদ্ধি বলে আহত আমিরকে বুদ্ধিভিত্তিক কৌশলে ছড়িয়ে দিয়ে চৌকস ভূমিকা রেখে দিয়ে আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি যোগ্য উত্তরসূরি। একজন নেতা ছাড়া কে পারবে তা যা আপনি করেছেন? আমি এই বহরকে জিজ্ঞাসা করছি, হে বহর, আল্লাহ যাকে তোমাদের সামনে দাঁড় করে দিয়েছে, তোমরা কি তাকে নেতা হিসেবে স্বীকার করে নিয়েছ? সমস্বরে চিৎকার করে বলল, হ্যাঁ। এই আদম সন্তানকে স্বীকার করে নিয়েছ তোমাদের নেতা হিসাবে? সমস্বরে বলল, হ্যাঁ। তাহলে দাও আল্লাহর কসম, যিনি সমস্ত স্রষ্টা সৃষ্টির মালিক, বেঈমানি করবে না তোমাদের নেতার বিরুদ্ধে। সমস্বরে বলল, আল্লাহর কসম। তখন সেই লোক আমাকে বলল, যদি আপনি রাজি হন তাহলে আল্লাহর এই জমিনের উপর আপনার নাম লিখে দিন। বলে আমাকে দেখালো সেই জায়গাটা যেখানে সে কিছু লিখেছিল। দিগন্তের তারা আমাকে ইশারা দিয়ে বলল, যাও সাইন করে দাও, অফিসিয়ালি আজ থেকে তুমি ওদের নেতা। আমি বিপাকে আমি কি দিয়ে সাইন করব না বুঝে এদিক ওদিক তাকালাম। তখন আমার হাতে একটা কাঠি ধরিয়ে দিল দিগন্তের তারা। একটা গাছ আঁকা ছিল। দিগন্তের তারা বলল, গাছের নিচে সাইন করে দাও। তখন যে প্রতিনিধিত্ব করছিল সবার হয়ে সে আমাকে বলল, কসম দিন আল্লাহর নামে পথ হারাবেন না, কসম দিন আল্লাহর নামে সুদ থেকে দূরে থাকবেন, কসম দিন আল্লাহর নামে কাফেরদের সাথে কোনো সমঝোতা করবেন না, কসম দিন আল্লাহর নামে জুলুম করবেন না। আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ বলে। আমি গাছের গোড়ায় স্বাক্ষর দেবার চিহ্ন স্বরূপ কাঠিটা গেঁথে দিলাম। আমাকে বলা হলো, আমরা আমাদের নেতাদের নাম উচ্চারণ করে ডাকি না, তাকে আমরা তার উপনাম ধরে সম্বোধন করি। আপনি কোনো উপনাম সংযুক্ত করতে চাইছেন?
উপনাম এটা আবার কি? আমি তখন জিজ্ঞেস করলাম। দিগন্তে তারা আমাকে বলল ওরা চাইছে তুমি নতুন নাম দাও নিজেকে, সিম্পল। ও আচ্ছা, তাহলে ক্যাপ্টেন কেমন হয়? তখন যে চেয়েছিল আমি আমাকে একটা উপনাম দিই সে বলল, সভায় উপস্থিত সবাই শুনুক, ইনি হলেন ক্যাপ্টেন। আজ থেকে উনি আমাদের ক্যাপ্টেন। কারোর আপত্তি আছে? সমস্বরে না শব্দ ভেসে এলো। রাত 2টা। এক এক করে সবাই বিদায় নিল। সেই বয়োবৃদ্ধ লোক আমার হাত ধরে আমার হাতে কিছু একে একটা ইশারা দিল। ইশারাটা ছিল দিল যাতে কালো না হয় আমার। ওরা সবাই চলে যাওয়ার পর আমার ভেতরটা কেমন যেন গুলিয়ে গেল। খুব ভারী একটা কথা। হঠাৎ মনে হলো আমি শেকলে বেঁধে গেছি এক জিম্মাদারি। দিগন্তের তারা সেটা বুঝতে পেরে আমাকে বলল, ভয় পেও না, তোমার জীবনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সব বদলে যাবে, ধীরে ধীরে সব বদলে যাবে। কিন্তু তারা জিম্মা নিতে পারবো? দিগন্তে তারা আমাকে বলল, তুমি অজান্তেই কত জিম্মা নিজ হাতে নিয়ে রেখেছ, এটা তো কিছুই না, সময়কে বইতে দাও। অনেকেই প্রশ্ন করছিলেন যে এই ধরনের একটা উপনাম বা এই ধরনের একটা উপাধি কেন জাহিদ ভাইকে তার লোকজনরা দিল ক্যাপ্টেন, যেটার উৎপত্তি স্থল এই যে ক্যাপ্টেন বলাটা। কারণ এইটা আসলে কোনো ধরনের তারা নিজ থেকে ক্যাপ্টেন বলছে বা তাদের লিডার দেখে বলছে না, এটা এখান থেকেই জাহিদ ভাই নিজেই দিয়েছিলেন সেই ক্যাপ্টেন উপাধিটা, এবং সেই থেকেই সবাই তাকে ক্যাপ্টেন বলে ডাকছে এবং ক্যাপ্টেন বলেই সবাই তাকে চিনছে। জাহিদ ভাই জিনিসটা চিন্তা করলে একটু ডিফারেন্ট লাগে, কিন্তু জাহিদ ভাই কিন্তু তাদের লিডার। সেই লিডার যে একজন ইনসান, তার গোত্র, তার ধর্ম, তার গোত্র কিন্তু আলাদা, তার পজিশন কিন্তু আলাদা, কিন্তু তিনি সবাইকে লিড করছেন। সুতরাং এখানে তার জিম্মাদারিটা বেশ ভারী। এখান থেকে তাকে অনেক কিছু করতে হবে। এইখান থেকে কোনো কিছু করলে তাকে তাদের সবাইকে নিয়ে করতে হবে। জাহিদ ভাইয়ের মধ্যে যে চেঞ্জেসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাজ এ ক্যাপ্টেন, এবং যে চেঞ্জগুলো সামনে দেখতে পারবো অ্যাজ এ ক্যাপ্টেন, তা আপনাদের সকলকে বলছি মনোযোগ সহকারে শুনুন। শুরু করছি ঘটনা। কয়েকদিন পর আমি রিল্যাক্স হয়ে বসলাম কিছু সময়ের জন্য নিজের রুমে। রাত 3টার মতো আমার নজর আটকে গেল, হঠাৎ স্থির হয়ে গেল দৃষ্টি একটা জায়গায়। শব্দ আমার কান থেকে গায়েব হয়ে গেল। ঝিঝি পোকার ডাক চারিপাশে, কেবল ঝিঝি পোকার ডাক, আর কোনো শব্দ না। মনে হচ্ছে আমার কানের মধ্যে কেউ ঘুষি দিয়েছে এবং সেই জায়গায় আমি আর কোনো কিছু শুনতে পাচ্ছি না। ক্লিকি যে শব্দটা আসে সেরকম একটা শব্দ আসছিল। দেখতে যাচ্ছি কিছু একটা, এই জিনিসটা আমার মাথায় তখন স্ট্রাক করলো। দেখতে যাচ্ছি আমি কিছু একটা ঝাঁকি খেলাম ছটকা লাগার মতো। আমার সামনে ধান খেতে গোড়াগুলো আছে, শুধু কাঠ পোড়ার শব্দ চারিপাশ থেকে পাচ্ছি। পুরোহিতের সাজে এই মহিলা, নাকের মাঝে দুল, একজন মহিলা পুরোহিতের সাজের মতো, মানে পুরোহিতের যেভাবে সাজে ঠিক সেভাবে একজন মহিলা আমার সামনে, আর নাকের মাঝে দুল, কপালে লাল সিঁদুর, তার হাতে বালাগুলো মোটা মোটা, মুখের মধ্যে টেপ দেওয়া, একটা ছাগল মাটিতে শক্তভাবে। আগুনের তাপ আমি টের পাচ্ছিলাম, দাউ দাউ করে জ্বলছে। চারপাশে কুয়াশা ঘেরা, আগুনের কারণে কুয়াশার বিন্দু বিন্দু দানা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। মহিলা বাম হাতে লম্বা ছুরি তুলে নিল, এক পাকশে ঘুরল সেই আগুনের কুণ্ডুলিটাকে। ছাগলটা মাটিতে এক কোপ দিল, একটা ঘট করে শব্দ হলো, গল গল করে পড়তে থাকা রক্তের ধারা। সামনে একটা পাত্র রাখলো সে, হাত পা ঝাঁকাচ্ছে ছাগলটা। মহিলা সেই রক্তগুলো তুলে নিল, ছাগলটাকে একটা পাতে রেখে দিল। ছাগলে মাথা সে নিজ হাতে তুলে নিল, কাটা মাথায় হাত বুলিয়ে দিল আদর করার মতো। মনে হচ্ছিল সেই মৃত ছাগলটাকেই সে আদর করছে। নিজ জায়গায় সে যেয়ে বসল। ছাগলের মাথাটাকে দাউ দাউ করে জ্বলন্ত থাকা আগুনের উপর রেখে দিল। পাটের ব্যাগ থেকে সে বের করলো একটা ওড়নাটা এলিয়ে দিল
বাটির রক্তে আঙ্গুল চুবিয়ে কি যেন একটা এঁকে দিল ওড়নাচায়। এরপর ওড়নাটা ভাঁজ করে রেখে দিল। একটা বাচ্চার গেঞ্জি বের করলো, রক্তে আঙ্গুল চুবিয়ে এবার এঁকে দিল এক চিহ্ন সেই গেঞ্জির উপর। ভাঁজ করে রেখে এবার মহিলা হাতে একটা মালা নিল। সে চোখ বন্ধ করে রাখলেও চোখ কিভাবে যেন খোলা ছিল। শিয়াল কুকুরের আও একটা ভেসে আসলো। মহিলাটা শক্ত হয়ে বসে রইল। মহিলার পেছনে এক বিরাট বড় নেকড়ে চেহারা দেখা যাচ্ছে। মহিলাটাকে দেখছে সে। পাশ থেকে আরো কয়েকটা নেকড়ে, বড় বড় নেকড়ে বাঘ, কালো কুচকুচে কালো, যেন তেল মাখা একটা নোংরা নেকড়ে বাঘ। খপ করে ধরে নিয়ে গেল মাথাবিহীন সেই ছাগলটা। মহিলা চোখ খুলল। খুলে সেই রক্তের বাতিটা 2 হাত ধরে নিজের হাতে ধরে দাঁড়িয়ে রইল। মাথার উপর ধরে রাখলো। মহিলার পেছনে দাঁড়িয়ে থাকা সেই নেকড়েটা ধীরে ধীরে এগুলো, রক্তটা সে গ্রহণ করলো জিভ লাগিয়ে। গড় করে থাকা শব্দ হলো। ভোগ গ্রহণ করলো। একটা ঝাড়া দিয়ে আমার ঘোরটা কেটে গেল। কি দেখলাম আমি? দেখলামটা কি? হার্টবিট বেড়ে গেল আমার। কাদের? এই কাদের? কিন্তু কাদের কেন যেন আশেপাশে দেখলাম না কাদেরকে। দেখলামটা কি? অনেক মহিলা, সে আর একটা বাচ্চার পেছনে কাউকে। এখানে নেকড়ে কারা কারা ব্যবহার করে? সর্দার যারা, তারাই তো। কে এটা? সাথে সাথে খাতার কথা মনে পড়লো আমার। আমি একটা খাতায় মানুষদের নাম ঠিকানা লিখে রাখি। আজ সন্ধ্যায় 4টা পরিবার, এরকম 4টা পরিবারের নাম আমার কাছে এসেছিল, তাদের সমস্যা আছে কিনা দেখার জন্য। খাতাটা খুলে ফেললাম। প্রথম জন বিলকিস, মা হাজেরা, বাবা মঈন। না, এইটা না, আরেকটা আসগর আলী, বাবা মা মৃত। না, এটাও বাদ। সাফি, মা সুলতানা, বাবা রুবেল। সাফি কি ছেলে? কারণ 4 নম্বরটা তো মেয়ের নাম দিয়ে শুরু, আদিবা নাম মেয়েটার। কাদের? আরে ধুর, কাদের বাচ্চা, তুই কই? স্টিল কোনো সাড়া নেই কাদের। আমি আমার চোখ বন্ধ করলাম। তারা 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 যদি শুনতে পাও, আমাকে তোমাকে দরকার এই মুহূর্তে। আমি দেখেছি বলি দিতে। আমার জানা দরকার কি দেখেছি। কয়েক মুহূর্ত পর দিগন্তের তারার কণ্ঠ ভেসে আসলো। আমি ওর দিকে তাকালাম। জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, কি দেখেছি? এরপর আমি বললাম, এই কাগজটা দেখো তো, বলতে পারবে এদের মধ্যে কেউ কিনা? দিগন্তের তারা কাগজটা দেখল। সে একটা আঙ্গুল দিয়ে একটা নামের দিকে ইশারা দিয়ে বলল, আলো। এই ছেলেটা বলে সাফির নামটা বলল, দেখালো। বললো এই ছেলে অসুস্থ। এই ছেলেটার মা সুলতানা ওর উপর চেপে আছে বলে সে আমার দিকে তাকালো। আলো, তোমার পুরনো শত্রু বলল, গেলবার যে যা করেছে, এবার সেটা শোধ নিও। কিভাবে? তারা দিগন্ত তারা আমাকে বলল, সাপের মাথা কেটে ফেলতে হয়, এরপর সাপের মাথা মাটিতে পুঁতে ফেলতে হয়, এইটুকুই। আমি অপেক্ষায় ছিলাম। পরের দিন বিকালবেলা আমি সাফির বাসায় যাই। অপেক্ষা করছিলাম আমি এই সময়টার জন্যই। সিঁড়ি দিয়ে 3য় তলায় ওঠার সময় আমি দেখতে পেয়েছিলাম একটা কালো কুকুর, যেটা আমাকে দেখে দৌড় দিয়ে উপরে উঠে গেছে। তো আমার সাথে থাকা সাফির বাবা আর এক লোক শুধু শুনেছিল ক্যাচ ক্যাচ টাইপের শব্দ। নখ যদি ফ্লোরে ঘষা খেলে যেমন শব্দ হবে তেমন।
সাফিদের ফ্ল্যাটে বোটকা গন্ধ, ভেজা পশমের গন্ধ। হ্যাঁ, সাফির মা একদম পাগল, বারবার বলছে ওই যে কুকুর, ওই যে বিশাল বড় কুকুর, ওনাকে কামড় দিতে আসছে, ওনার চুল ধরে টান দিচ্ছে, ওনার চুল ধরে টান দিচ্ছে। সাফির গলায় কামড় ধরে নিয়ে যাচ্ছে, একদম নীলাদ্রির মতো। এদিকে বাচ্চা ছেলেটা একদম চুপ, ভাবলেশীন, যেন মরে যাওয়া লাশ। ওই মরে যাওয়া লাশটাকে অন্য কেউ চালাচ্ছে। বাড়ির চারপাশটা দেখলাম। আমি 3টা কুকুর দেখেছি। আমি দেখেছি বাথরুমের রক্তের ছিটা। এক পলকের জন্য মনে হলো মাথাবিহীন একটা শরীর বসে আছে, বসে আছে হাঁটু গেড়ে বাথরুমের ভেতর। মাথাটা পাশে পড়ে আছে, মনে হচ্ছে সে ওই জায়গায় বসেছিল, এই মুহূর্তে তার কোপ দিয়ে মাথাটা সরিয়ে ফেলা হয়েছে শরীর থেকে। আর ওই মুহূর্তে স্টিল দাঁড়ানো হাঁটু গেড়ে থাকা দেহটা ওই মুহূর্তে সে জায়গায় স্টিল বসে আছে। একটা গুমট ভাব, কিন্তু এই ঘুমট ভাবের মধ্যে লুকিয়ে ছিল একটা অশনি সংকেত। মনে হচ্ছে মৃত্যু ভারে ভার হয়ে আছে ফ্ল্যাটটা। দেয়ালে দেয়ালে হয়তো মৃত্যুই লেখা, চারিপাশ থেকে মৃত্যু কথা বলছে। চারদিকের দেয়ালগুলো মনে হচ্ছে কালো, আর সুলতানা তার পেছনে দাঁড়িয়ে আছে। সুলতানার পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া, ছায়াটা কালো, দিনের আলোয় মনে হচ্ছে হালকা ধোয়ার একটা আবরণ। আমি সব শুনলাম, সব 1 থেকে 10 পর্যন্ত সব শুনলাম। রুবেলকে আমি চাইলেও বোঝাতে পারবো না যে আমি জানি এখানে কে আছে। আসলে রুবেল কেন, আমি কাউকেই হয়তো বোঝাতে পারবো না যে আমি কাকে আমার সামনে দেখতে পাই, কারণ মানুষ ভুল বেশি বোঝে। বাড়িতে রাহু খালের লোক আছে, এর আগে ওরা আরো 2বার জ্বালিয়েছে, কিন্তু শেষবার ও আমাকে হারিয়ে দিয়েছিল। সেই হারার জ্বালায় আমি শান্তি এখনো পাইনি। আজ আমি ওকে আবারও পেলাম। এটা আমার কিসমতেই লেখা ছিল। রাহু, তোর কাল আমি। চারদিকে তুই কাল ছড়িয়েছিস রাহু হয়ে, আমি এবার তোর জন্য কাল সাজাবো। এবার আমি রাহু হয়ে কাল আনবো তোর উপর, কসম আল্লাহর। রুবেলকে বলেছিলাম আমি সন্ধ্যার পর আসবো। কাদের আমাকে জিজ্ঞেস করলো, ইনকে উপর হাবি হো চুকে হ্যায়, আপ বাহার कैसे लाएंगे इसे? কাদের, তোমার কি মনে হয় আমি ওকে বাইরে আনার ধান্দায় আছি? আরে আমি ওকে মারবো, মারা আগে আমার জানা দরকার এই টটডটের বাচ্চা কই। আমি ভুলিনি, हमें मालूम नहीं पिछले बार क्या हुआ है आपके ऊपर, आपके उर्स के बीच, लेकिन क्या मरना जरूरी है? কাদের, যেহেতু জানো না তাহলে অবান্তর প্রশ্ন করার আগে বুঝে করো। কাদের চুপ করে গেল। এশার নামাজের পর আমি একটা একটা করে জানালায় এক পাউডার ছিটিয়ে দিই, যে পাউডারটার গন্ধ কিছু সময়ের জন্য ওদেরকে দুর্বল করে দেয়। বেশিক্ষণ না, 20 থেকে 23 মিনিট। আমি পাউডার ছিটানোর পর একটা একটা করে জানালার পর্দা লাগিয়ে দিই। একটা বড় ড্রেসিং টেবিল টেনে আমি সরিয়ে নিয়ে আসি সুলতানার বিছানার সামনে। রুবেলকে বলা ছিল যে সুলতানাকে জাপটে ধরে রাখবে, কারণ রুবেলের এই সময় কেউ তেমন ছিল না, আর আত্মীয়দের মধ্যে তার সাথে
করে শব্দ করলো সুলতানা। বিমোহিত মতো চোখগুলো বড় করলো। রুবেলকে ইশারা দিয়ে বললাম সুলতানাকে ছেড়ে দিতে। সুলতানা দুলছে নেশাগ্রস্তের মতো। কুকুরের ঘ্যার ঘ্যার শব্দ আসছিল আমার পেছনের দরজা থেকে। রুবেলকে দেখে মনে হলো কেবল আমি শব্দটা শুনলাম। একটা কালো কুকুর লাফ দিয়ে উঠল ওয়ার্ডরোবের উপর। রুবেল শুধু শব্দ শুনেছে, কিন্তু আমি দেখেছিলাম কেবল। পকেট থেকে পাউডার ছড়িয়ে দিলাম নিভৃতে। সেই পাউডারের গন্ধ ছড়িয়ে যাবার সাথে সাথে কুকুরটা নিজের জায়গা আর সুলতানার বিছানা একসাথে মৃগী রোগীর মতো ঝাঁকি খেলো। নাম, নাম বল, নাম বল। না, বলবো না, কিচ্ছুতেই বলবো না। আমি রুবেলকে একটা ইশারা দিয়ে বের হয়ে যেতে বলি, কারণ রুবেল ভয় পাচ্ছিল, বেশ ভয় পাচ্ছিল, কাঁপছিল রীতিমতো। তো রুবেল ঘর থেকে বেরোবার সাথে সাথে সুলতানা দাঁড়িয়ে গেল সোজা দেয়ালের কোনায়, যে পিঠ ঠেকাল, আর এক পা দু পা করে দেয়ালের কোনায় টিকটিকির মতো লেপটে গেল। বিছানা থেকে 1.5 ফুট উপরে, সিলিং থেকে 1 ফুট দূরে ছিল সুলতানা। দরজার ফাঁক থেকে এটা দেখে রুবেল ভয়ে চিৎকার দিলে আমি শুহ করতে বলি, ওকে থামতে বলি। আমি জানি তুই কার গোলাম। আমি তোকে জিন্দা ছেড়ে দেব যদি তুই সুলতানাকে ছেড়ে দিস, আর যদি তুই সুলতানাকে না ছাড়িস, আমি আর তো বাকি সাথীদের এইখানেই মেরে ফেলবো। আরে যা যা দাদা, কি করবি, কি করবি? আমি ওর গলা কেটে, ওর ছেলে, আমি আর ওর ছেলে গলা কেটে রক্ত খাবো। আমি এইভাবে দাঁত বের করে জিব্বা দিয়ে খাবো। পাউডারটা আমি ওর দিকে ছুঁড়ে মারলে সুলতানা দেয়াল থেকে ছিটকে নিচে পড়ে যায়। কাদের, এক্ষুনি। এটা বলার সাথে সাথে জানালা দিয়ে কাদের ভেতরে ঢুকে অদৃশ্য লাঠি দিয়ে একটা বাড়ি মারে সুলতানার পিঠে। বিছানায় মুখ থুবড়ে পড়ে যায় সুলতানা। একটা কালো ছায়া ছিটকে এসে পড়ে আমার ডান দিকের দেয়ালের কোনায়। মোমের আলো নিভে যেয়ে ঘর অন্ধকার হয়ে গেল। কাদের অদৃশ্য লাঠি তাক করে রাখলো সেই ছায়াটার দিকে, আর ছায়াটা ধীরে ধীরে একটা বাচ্চা শিশুর রূপ নিয়ে দেয়ালের কোণে পিঠ ঠেকিয়ে রাখলো। আর যেই কুকুরটা ওয়ার্ডরোবের উপরে ছিল সেটা লাফ দিয়ে উঠে সুলতানের কাছে যাবার জন্য যায়, কিন্তু কাদের সেই কুকুরটার উপর 1 পা রেখে দিয়ে আটকে দেয়। আমি দেয়ালের কোণার দিকে তাকিয়ে বললাম, এবার বল, আমাকে বল, রাহুকাল কোথায়? বলতে পারবো না। না না, বলতে পারবো না। আমাকে মেরে ফেলবে? না 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 না, আমাকে মেরে ফেলবে। না না, আমি বলবো না। শোন, তোকে বাঁচতে হবে, বলতে হবে। যদি তুই বাঁচতে চাস, আমি তোকে এখান থেকে বেঁচে যেতে দিব না। না 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 না, আমি পারবো না, আমি বলবো না। আমাকে মেরে ফেল, আমি তো বলবো না, বলবো না। আচ্ছা, বলবি না? কাদের, মেরে ফেলো যাকে তুমি আটকে রেখেছ। ওর সামনে থেতলে মারো, এরপর দেখি তো কে কথা না বলে। কাদের কুকুরটাকে পা দিয়ে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল এবং সেকেন্ডের চেয়ে কম সময়ে লাফিয়ে একটা পাড়া দিল পা দিয়ে কুকুরটার উপর। গ্যাঁত টাইপের একটা শব্দ এলো। 1 মিনিটের মতো সময় লাগলো। জোরে কয়েকটা নিঃশ্বাস নেওয়ার মতো শব্দ হলো। কাদেরের পা সরানোর পর আমি রাহুকালের গোলামকে বললাম, দেখ, এবার কিন্তু তোর পালা। কুকুরের রূপে ওর সামনে ওর সাথীকে মরা অবস্থায় দেখে আমাকেও বলল, আমি বলছি উত্তর দিকে, এখানে থেকে উত্তর দিকে, অমুক মাইল দূরে, একদম সোজা আছে গহীন জঙ্গল, বেয়ে বেয়ে যায়, জল টপ টপ শব্দ হয়, কান পাতলে কল 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 কল। 70 কদম চলে তো মিলে গুরুজন, গুরুজন জানে কালের দেব রাহুর খোঁজ। গুরুর গাছে, গাছের পানে রাখিলে সম্পদ, খোঁজ মিলে ভেরিয়া সাওয়ার গুরু রাহুকালের। কাদের, তোমার কি মনে থাকবে কি কি বলেছে? জি कैप्टन, एक एक शब्द संजीत से जहन में रहेगा। सुन,
এই বাড়ি থেকে বাকি সবাইকে নিয়ে বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা, ভুলে ওইদিকে যাতে চোখ না আসে তোদের। সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি আঙ্গুল দিয়ে ইশারা দিতেই দৌড় দিল বাচ্চাদের মতো করে। বের হয়ে গেল রুম থেকে। রান্নাঘর থেকে জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল ওরা, এবং ওর সাথে আরো কয়েকজন। কাদের, এই বাড়ির উপর থেকে ওদের কালো ছায়া সরানোর ব্যবস্থা করো, আর এই খবরটা দিয়ে দাও। এখান থেকে 30 কিলোমিটার দূরের সীমানা অতিক্রম করার পর সবগুলোকে মেরে ফেলতে বলে দাও। कैप्टन गुस्ताखी माफ करবেন, लेकिन आपने तो कहा था सबको आप छोड़ देंगे। কাদের, আমি বলেছি এখান থেকে জিন্দা বের হতে পারবে, জিন্দা রেখে দিব সেটা তো বলিনি। सबको मार के गार मिट्टी के अंदर। আমি বের হয়ে এসে রুবেলকে বলি কাল কথা হবে। যাবার আগে সুলতানার হুশ ফেরানো জরুরি ছিল, এবং সুলতানার 1 ঘন্টা পর হুশ ফেরে। সুলতানার মা বলেছিল আমাকে আর কি কি কাজ আছে। আমি ওনাকে বলেছিলাম যা আছে আমি দেখব, আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহর কাছে। আমি বাইরে বের হয়ে কাদেরকে বললাম, কাদের জায়গা খুঁজো, সেই সীমানা খুঁজো, খুঁজে আমাকে জানাও রাহুকাল কোথায়। কাদের আমাকে জিজ্ঞেস করলো, ফির क्या होगा ক্যাপ্টেন? কাদের, আমি ওকে নিজের হাতে মারব। ধন্যবাদ জাহিদ ভাই আপনার ঘটনার জন্য, এবং অসাধারণ সুন্দর ঘটনা। এবং আমরা সামনে এটার জন্য আমিও উদ্গ্রীব হয়ে আছি যে সামনে রাহুকালের কি হবে। এবং বাসাটার মধ্যে এরকম নারকীয় হত্যাযজ্ঞ, নারকীয় পিশাচ কাণ্ড কিন্তু চলছে। এই জিনিসগুলো আমাদের চোখের সামনে করছে। আমরা হয়তো জাহিদ ভাইয়ের মতো শক্তিশালী না, আমরা বুঝি না কি ঘটছে, বুঝতে পারি না। জাহিদ ভাইয়ের মতো মানুষ তো পাওয়া খুবই কষ্টকর। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা বলবো সেটা গাইবান্ধা জেলার সুনামগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের 2 বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আর ঘটনাটা আমাকে পাঠিয়েছে শামীম। এটা শামীমের বাড়ির কাছাকাছি একটা ঘটনা, সেটা সে শুনেছিল। তো শামীমের সাথে আমার পরিচয়, সে সম্পর্কে আসলে আমার কলিগ ছিল, আমরা যখন একসাথে চাকরি করতাম সেই সময় আমাকে ঘটনাটা শেয়ার করেছিল। তো আজকে আমি ঘটনাটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো শামীম আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন আমি চেষ্টা করব সেইভাবে ঘটনাটা শেয়ার করার। ঘটনাটার সময়কাল ছিল 1996 সালের দিকে। তো সেই সময় তাদের এলাকায়, শামীমের এলাকায় তার 2 বন্ধু ছিল। একজনের নাম হচ্ছে রফিকুল এবং আরেকজনের নাম হচ্ছে সেলিম মিয়া। তো ছোটোবেলা থেকেই তারা নাকি খুবই একসাথে ঘোরাফেরা করতো এবং সব কিছু পাগলা টেকা জাতীয় কাজ করতো। দেখা যায় যে কারো গাছের ডাব চুরি করা, কারো গাছে আম চুরি করা, পুকুরে মাছ চুরি করা, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো তাদের মধ্যে ছিল। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে তারা প্রচুর পরিমাণ মাছ চুরি করতো এবং অনেক সময় সেই মাছ চুরি করে সেগুলো বাজারে বিক্রি করে দিত। তো বিশেষ করে বর্ষাকালের সময়ে তারা ওই গাইবান্ধার চরকান্দি বিলে বড় বড় বোয়াল মাছ, আয়ের মাছ এগুলো আসলে তারা চুরি করত। তো একদিন তারা রাত 12টার পর তারা হলো তাদের ওই চরকান্দি বিলে যায়, সেখানে তারা মাছ ধরতে যায়। এবং মাছ ধরতে গিয়ে আসলে তারা এমন একটা ভৌতিক ঘটনার সম্মুখীন হয় যেটা পুরো গ্রাম জানে। তো একদিন রাতে তারা সিদ্ধান্ত নিল যে সবাই যখন ঘুমিয়ে পড়বে, যেহেতু তারা চুরি করে মাছ ধরার তারা মাছ ধরে, তো এই কারণে তারা তারা দুজনে চিন্তা করলো যে যখন মানুষ ঘুমিয়ে পড়বে তখন তারা মাছ ধরতে যাবে। রাত প্রায় 11:30টার দিকে তারা সেই বিলের মধ্যে যায়, যে বিলটা হচ্ছে চরকান্দি বিল। এবং তারা সেই চরকান্দি বিলে যায় এবং সাথে করে তারা একটা ছোট ডিঙ্গি নৌকা এবং একটা হারিকেন এবং মাছ ধরার যে জাল এবং অন্য যে জালগুলো, ঝাঁকি জাল আছে, সেগুলো ছাড়া তারা সেগুলো সঙ্গে নেয়। তো বলে রাখা ভালো রাসেল ভাই, সেদিন আকাশ বেশ পরিষ্কার ছিল, আকাশে চাঁদ ছিল। চাঁদের আলো পুরোপুরি একদম পুরো আলো চাঁদ না হলেও চাঁদটা হালকা আলো ছিল, কারণ চাঁদটা আসলে ক্ষয়ে যাওয়া ছিল, বলতে
নর্মালি একটা চাঁদ 15 দিন পর ফুল আলো দেয় এবং 15 দিনে আস্তে আস্তে কম আলো দেয়, আপনারা সবাই জানেন। তো সেই সময় চাঁদের আলো থাকলেও বেশি চাঁদের আলো মানে ছিল না, একদম ক্ষীণ আলো ছিল, যেটা দিয়ে মানুষ দেখা যায়, সামনে কেউ থাকলে দেখা যায় বা পথঘাটগুলো একটু দেখা যায়। তো তারা পানিতে সেই নৌকা নিয়ে সেই পানিতে নামে এবং পরবর্তীতে তারা সেই বিলের কাছে চলে যায় এবং তারা বেশ মাছ ধরতেছিল। তারা বেশ খুশি ছিল, কারণ তারা যে মাছগুলো ধরার জন্য এসেছিল, কারণ সেই মাসে আসলে সেই বিলের মধ্যে বড় বড় বোয়াল মাছ, শোল মাছ এগুলো চাষ করা হতো এবং সেই সাথে প্রাকৃতিকভাবে যে মাছগুলো আসতো, এখানকার বিলের মালিক যারা, তারা সেই মাছগুলো বিক্রি করে লাভবান হতো। আসলে তারা সেই মাছগুলোকেই ধরার জন্য এসেছিল। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে এই বিলটায় এমন অনেক মাছ আছে যেগুলো অনেক বছর ধরে আছে, আসলে এখানকার মালিকেরাও সেই মাছগুলোকে ধরেন না। তারা বিশ্বাস করেন যে এই পুকুরের সেই পুরনো মাছগুলো আসলে তাদের পুকুরটাকে পাহারা দেয় বা তাদের পুকুরের নিরাপত্তার জন্য সেই মাছগুলো গুরুত্বপূর্ণ, এবং এই মাছগুলো যদি তারা ধরে বিক্রি করে দেয় তাহলে অনেক তাদের ক্ষতি হবে, তারা এটা বিশ্বাস করত। তো সেই বিশ্বাস থেকেই সেই বিলের মালিকে যারা আছেন তারা পর্যন্ত সেই মাছগুলোকে ধরার সাহস পেত না, এবং সেই মাছগুলোর সাইজ যখন তারা ওই মালিকেরা যখন পুকুরের মধ্যে বিলের মধ্যে যখন জাল ফেলতো, অনেক লোকজন দিয়ে জাল ফেলতো বড় জাল দিয়ে, সেই সময় সেই মাছগুলো ধরা পড়লেও সেই বিলের মালিক কখনোই সেই মাছগুলো বিক্রি করে নাই, সেগুলো তিনি ছেড়ে দিতেন পুনরায়। এই কারণে সেই মাছগুলো নাকি বিশাল বড় বড় মাছ হয়েছিল। তো এই জিনিসটা রফিকুল এবং সেলিম মিয়া দুজনেই আসলে দেখেছিলেন যে বড় বড় মাছ, এই বোয়াল মাছ, আইর মাছ এবং শোল মাছগুলো এই বিলের মধ্যে, চরকান্দি বিলের মধ্যে। এবং যেহেতু তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় চুরি করে সেগুলো বিক্রি করে দেয়, এবং তারাও এই জন্য চিন্তা ভাবনা করেছিল যে আজকে এই নদীতে যদি এই বিলের মধ্যে যদি সেই বড় মাছগুলো যদি পান, তারা সেগুলো বিক্রি করে দেবে। তো যেইভাবে সেই গাছ তারা মাছ ধরতেছেন, তো দেখা যায় প্রথমত তারা ছোট ছোট মাছ পাচ্ছিল, কিন্তু কোনোভাবেই কোনো বড় মাছ পাচ্ছিল না। তো এক সময় তারা একটা বড় বোয়াল মাছ ধরতে সক্ষম হয়, যেটা ওজন প্রায় 5 কেজির উপরে হবে। মাছটা এত বড়, একটা মাছের ওজনে 5 কেজির উপরে। তো তারা বেশ খুশি হয়েছিল যে তারা আসলে যে মাছগুলোকে ধরার জন্য এসেছিল, যাই হোক সবগুলো ধরতে না পারলেও তারা একটা তো ধরতে পেরেছে, তো একটা দিয়েই তারা বেশ খুশি হয়। তো সেই সময় এই বিশেষ করে বোয়াল মাছ, শোল মাছ, এই বড় মাছগুলো কিন্তু বেশ দামে বিক্রি করা যেত। তো এখানে সেই সময় মাছের দাম যদিও এখনকার সময়ের মতো ছিল না, তারপরও সেই সময় বড় মাছগুলোর দাম দেখা যায় যে একটা মাছ 25 টাকা, 30 টাকা সে সময় বিক্রি হতো। যেহেতু সময়টা 1996 সালে ছিল, সে সময় কিন্তু এই 25-30 টাকার মাছের কিন্তু যে টাকার যে মান, সেই সময় কিন্তু আজকের তুলনায় দেখা যায় যে 100 গুণ বেশি। এখনকার সময় যদি সে সময় যদি 25 টাকা হয়, তাহলে বর্তমান সময়ের 2500 টাকা, বিষয়টা কিন্তু এইরকম মোটামুটি। সে সময় টাকার মানটা এত পরিমাণ ছিল। তো যাই হোক, তারপর তারা আসলে সেই মাছটা হলো বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, এবং বিক্রি করে দিয়ে তারা যে টাকাটা পায় সেটা দিয়ে তারা মানে অনেক হাসি খুশি মনে তাদের কাছে আসলে সেই সময় মাছ যেহেতু আসলে 25-30 টাকা সেই সময় অনেক মান হলেও, সেই সময় কিন্তু এই ধরনের বোয়াল মাছগুলো নর্মালি কিন্তু 50 টাকার উপরে বিক্রি হয়, আর সেখানে তারা দুজনেই মানে অল্প দামে বিক্রি করে দিয়ে চলে আসে। আসলে তাদের আসলে ধরা পাওয়ার একটা ভয়ও ছিল, কারণ অনেক বেশি কৌতূহল, মানুষ যদি কেউ জিজ্ঞেস করে যে এই মাছ কোথায় পেয়েছে, এতে করে তাদের সমস্যা হতে পারে। এই কারণে সেলিম মিয়া এবং রফিকুল মিয়া উনি দুজনেই আর কি মাছটা অর্ধেক দামে বিক্রি করে দিয়ে আসে। তো তারা বেশ খুশি ছিল, এবং তারা মনে মনে নিয়ত করে যে আজকে রাতেও তারা মাছ ধরতে যাবে এবং আজকে আগের তুলনায় বড় মাছ ধরবে। এবং যেইভাবে সেই কাজ, তো সেদিন রাতেও তারা রাত 12টার দিকে তারা সেই চরকান্দি বিলে চলে যায় মাছ ধরার জন্য। রাসেল ভাই, তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার চেষ্টা করে, মানে অনেক সময় নিয়ে বড় মাছগুলো ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো বড় মাছ ধরতে পারতেছে না। এবং
তারা একসময় খুবই বিরক্ত হয়ে যায়, বিশেষ করে রাত 2টা যখন বাজে। 2 ঘন্টা চেষ্টা করার পর যখন তারা মাছ ধরতে পারছিল না, সে সময় তারা দুজনেই বিরক্ত হয়ে যায় যে, এবং চিন্তা করে যে আজকে মনে হয় তারা আসলে বড় কোনো মাছ ধরতে পারবে না। তো যখন তারা বিরক্ত হয়ে যায়, যখন তারা চলে আসবে ঠিক সেই মুহূর্তে তারা অনুভব করে যে একটা বড় মাছ তাদেরকে পিঠ দেখাচ্ছে। একটা বড় একটা বোয়াল মাছ তাদের নৌকার সামনে পিঠ দেখাচ্ছে। মনে হচ্ছে যে সেই মাছটা অনেক ক্লান্ত এবং সেটাকে খুব সহজেই ধরা যাবে, এরকম তাদের দুজনের মধ্যে মনে হচ্ছে। এবং তারা সেই মাছটাকে দেখে বেশ খুশি হয় এবং তারা সেই মাছটাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। এবং পরে সেই মাছটাকে যখন, বিশেষ করে রফিকুল ইসলাম ভাই, উনি যখন পানির মধ্যে নামিয়ে সেই মাছটাকে জাল দিয়ে ধরার চেষ্টা করে, তিনি দেখেন যে সেই মাছটা ক্লান্ত নয়, তার শরীরে এত পরিমাণ শক্তি, এক ঝটকে মনে করেন যে ওনাকে ফেলে দেয় এবং তিনি পানি খেতে থাকেন। মানে এত পরিমাণে একটা ঝটকা দেয় যে তার শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলেন। এবং পরে তিনি পুনরায় যখন নৌকায় উঠে আসেন, তিনি ছেলে মেয়েকে বলেন যে, বন্ধু, সেই মাছটা তো শরীরে প্রচণ্ড পরিমাণে শক্তি, এটাকে আসলে ধরা সম্ভব না। কিন্তু ছেলে মেয়ে আসলে এটা বিশ্বাস করলো না। ধুর, তুই এটা আসলে ধরতে পারতেছিস না, তুই আসলে এটা বল। তো এরপর যখন তারা দুজনে আবার মাছটাকে দেখতে পায়, তখন তো রফিকুল উনি আসলে লাভ দেননি, দিচ্ছেন হচ্ছে সেলিম মিয়া। তো এই সেলিম মিয়া যখনই হচ্ছে লাভ দিচ্ছেন সে মাছটা ধরার জন্য, সে সুন্দরভাবে মাছটা ধরতে পেরেছিল জাল দিয়ে একদম মরিয়া। কিন্তু রাসেল ভাই, সেই মাছটায় এত পরিমাণ শক্তি শরীরে যে সেলিম মিয়াকে সহ পানির নিচে তুলে নিয়ে যায়। সেই মাছটাকে ধরার জন্য সেলিম মিয়া কিন্তু জান প্রাণ দিয়ে ধরেছিলেন, কিন্তু সেই জাল সহ সেই মাছটাকে টেনে নিয়ে গভীরে নিয়ে যায় সেলিম মিয়াকে। এরপর রাসেল ভাই যেটা হয়েছিল সেটা আসলে মোটে হওয়ার কথা ছিল না। রফিকুল ভাই উপর থেকে, নৌকার উপর থেকে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলেন যে হয়তো সেলিম মিয়া উপরে চলে আসবেন, কিন্তু কোনোভাবেই সেলিম মিয়া উপরে উঠে আসতেছেন না। তো এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং চিল্লানো শুরু করেন, নাম ধরে, সেলিম মিয়া, সেলিম ভাই, সেলিম ভাই। পানির নিচে যেন সেলিম শুনতেই পাচ্ছে না। ঠিক 10 মিনিট পর সেলিম মিয়া অজ্ঞান অবস্থায় পানির উপর ভেসে ওঠে এবং তিনি, সেই রফিকুল ভাই ওনাকে পানির থেকে টেনে নিয়ে তিনি হচ্ছে আপনার হচ্ছে কিনারে নিয়ে যান এবং ওনাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। এবং যখন ওই ছেলে মেয়ে জ্ঞান ফিরে, তখনও যেন রফিকুল ভাই উনি হাঁপ ছেড়ে ভাসেন, যে তিনি ভেবেছিলেন যে হয়তো তিনি মারা গিয়েছেন। কিন্তু ওনার যখন বুকের মধ্যে কান লাগিয়েছিলেন রফিকুল ভাই, তখন দেখতে পান যে তার শ্বাস প্রশ্বাস আছে। তো যখন সেলিম ভাই জ্ঞান ফিরে, তিনি খুবই প্রচণ্ড পরিমাণে কাঁপতে থাকেন এবং বলতে থাকেন যে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, রফিকুল আমাকে বাঁচাও, এইভাবে বলতে থাকেন। এবং রফিকুল ভাই হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে যা কিছু হলো 10 মিনিট ধরে, সেটা কোনোভাবেই স্বাভাবিক ছিল না, অবশ্যই অস্বাভাবিক। তিনি আর এক মুহূর্ত দেরি না করে রফিকুল ভাই এবং সেলিম ভাই তাদের বাসায় চলে যান। এবং যখন সেলিম ভাইয়ের বাবা মা রফিকুল ভাইকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন রফিকুল ভাই সমস্ত ঘটনা খুলে বলেন। এবং সেলিম ভাই তখনও কাঁপতেছিলেন, তাকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু তিনি কোনোভাবে কোনো কিছু উত্তর দিচ্ছেন না, তিনি যেন শুধু কাঁপতেছেন। তো এরপর যখন সেলিম ভাই স্বাভাবিক হন, তো স্বাভাবিক হওয়ার পরে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কী হয়েছে, তখন তিনি বলেন যে সেই মাছটা তাকে একদম টেনে নিয়ে গভীরে নিয়ে গেছিল এবং সেই মাছটা ধীরে ধীরে একটা অবয়বে পরিণত হয় এবং তাকে বলেছে যে, তুই আমার সন্তানকে ধরে নিয়ে গিয়ে কি করেছিস। তো তখন সেলিম ভাই তিনি অনুভব করেন যে তিনি যেন এমন একটা জগতে আছেন যেখানে আসলে তিনি কোনো পৃথিবীতে নেই, তিনি যেন একটা ভিন্ন একটা জগতে আছেন। এবং তিনি বলেন যে, আমি তো আসলে কোনো মানুষকে বা কোনো কিছু নিয়ে বিক্রি করিনি, আমি তো একটা মাছ নিয়ে যে বিক্রি করে দিয়েছি। তখন সেই মাছটা বলে যে, মানে সেই মাছটা তখন আসলে মাছ ছিল না, তখন সে একটা অবয়বে রূপ ধারণ করেছিল এবং সে বলে যে সেটা কোনো মাছ ছিল না, ওটা আমার একটা বাচ্চা ছিল, কিন্তু তুমি সেই বাচ্চাটা কি করেছো। তো সেলিম ভাই বলে যে, আমি তো জানি না এটা কোনো বাচ্চা, আমি তো না বুঝে সেইটাকে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। এখন যারা সেই মাছটাকে নিয়ে গিয়েছে, কিনে নিয়ে গিয়েছে, তারা কি করেছে আমি সেটা জানি না। তো এরপরে
ওই মাছরূপী অবয়বটা আসলে সেলিম ভাইকে হলো রেহাই দেন, বলতে তাকে ছেড়ে দেন। কারণ সেলিম ভাইয়ের দোষ ছিল না, কারণ তিনি তো জানেন না যে সেটা আসলে কোনো ধরনের জিন বা অন্য কিছু ছিল। এই কারণে সেই জিনটা তাকে ছেড়ে দেন এবং বলেন যে তিনি যেন তার ত্রিসীমানার মধ্যে তার সেই সেলিম ভাইকে যেন আর কোনোদিন দেখতে না পান, এটা বলে তাকে হলো ছেড়ে দেওয়া হয়। তো এরপর থেকে সেলিম ভাই এবং রফিকুল ভাই নাকি আর কোনোদিন মাছ ধরতে যাননি। ওই সেদিনই ছিল তার জীবনের শেষ মাছ ধরা এটা। তো শামীম এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, যেহেতু তার বাড়ি গাইবান্ধায়, তার বাড়ির পার্শ্ববর্তী একটি ঘটনা এটা। তো তিনি জানিয়েছেন যে যদিও এখন তাদের বয়স নাকি এখন প্রায় 30-এর কাছাকাছি, 30-এর কাছাকাছি বলতে যে সময় আসলে তারা মাছ ধরেছিলেন তাদের বয়স 30 ছিল, এখন প্রায় 30 বছর আগের ঘটনা। তো এখন আসলে তাদের বয়স 60 বছর। তো এই ঘটনাটা নাকি তাদের এলাকায় খুবই প্রচলিত একটা ঘটনা। আমার কলিগ, তার নাম শামীম, সে এই বিষয়টা আমাকে জানিয়েছে। তো এটাই ছিল ঘটনা রাসেল ভাই। আমি আসলে ঘটনাটা গুছিয়ে বলতে পারি নাই, আমি নিজেও বুঝতে পেরেছি। এই জন্য আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি শাহিন শিকদার। আমি আজকে ঢাকা দোহার থানার নারিশা নামক অঞ্চলের একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটেছে মূলত সাদ্দাম ভাইয়ের সাথে। সাদ্দাম ভাই তার ফ্রেন্ডের সাথে ঘটনাটি শেয়ার করেছিলেন। সাদ্দাম ভাই ছোটবেলায় তার বাবাকে হারায়। তিনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। সেই কারণে ছোটবেলা থেকেই ফ্যামিলির যত দায়িত্ব আছে তার উপরেই পড়ে। তার বাবা ছিলেন পেশায় জেলে, তাই তিনি তার বাবার পেশাটাকে ধরে রাখতে তিনি জেলের কাজটাই শুরু করেন। তিনি ছোটবেলা থেকে মাছ ধরতে পছন্দ করতেন। গ্রামের খাল, বিল, ঝিল, পুকুর এসবে তিনি মাছ ধরতেন। ছোটবেলা থেকে তার সাথে কোনো ঘটনা না ঘটলেও তার বয়স যখন 20 থেকে 22 বছর, তখন তার সাথে বেশ কিছু ঘটনা ঘটা শুরু করেন। তার বয়স যখন 20 থেকে 22 বছর, তিনি তখন একদিন মাছ ধরতে চলে যায় পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীর পাড় বলতে তার ছোট একটা নৌকা ছিল, নৌকা নিয়ে তিনি পাড় ঘেঁষে মাছ ধরতেন। তো একদিন তিনি যায় রাতে যাওয়ার পরে তিনি মাছ ধরছেন, মানে তার ধান্দা ছিল শুধু মাছ ধরার দিকে। তিনি নন স্টপ মাছ ধরতেছেন। মাছ ধরার এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন তার মাছ তিনি যতই ধরছেন কিন্তু মাছ তিনি আর পাচ্ছেন না, মানে মাছগুলো কমে কমে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে। তিনি ভালোভাবে দেখে যে মাছ তো আমি অনেক ধরতেছি, মাছগুলা গেল কোথায়। তার মাথায় কিছু খেলে না। কিছুক্ষণ পরে দেখে নৌকার ওপাশে একটা বুড়ির মতো কাপড় পরে বসে আছে আর খচর মচর করে আওয়াজ হচ্ছে। তিনি বলেন, কি ব্যাপার, এটা আবার কে আসলো? তিনি প্রথমত ভাবছে যে নদীতে অনেক শুশুক থাকে, যারা কিনা মাঝে মাঝে লাফ দেয়, নৌকাতে উঠেও যায় অনেক সময়, মানে এটা প্রায় সময় দেখা যায় আর কি। তিনি দেখেন, তিনি যেহেতু নদীতে থাকেন তাই তিনি এটা ভাবছেন। পরে তিনি লক্ষ্য করলেন না, ওটা আসলে একটা বুড়ির মতো দেখা যাচ্ছে, কিন্তু মানুষের আকার থেকে বেশ ছোট। বুড়ির মতো দেখা যাচ্ছে আর খচর মচর করে আওয়াজ আসতেছে। তো তিনি ব্যাপারটা বুঝে, কারণ তিনি ছোটবেলা থেকে যেহেতু মাছ ধরতেছেন, তিনি ব্যাপারটা বুঝার পরে তিনি একটা সিগারেট ধরেন। আমি জানি না সিগারেট ধরালে জিন পেতনি বা পিশাচ এগুলা যায় কিনা, কুসংস্কার হয়। যে কিছু নাই। তো তিনি ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় যে কিছু নাই, হয়তো আমার চোখের ভুল দেখছি বা হয়তো খারাপ কিছু আসছে, তো আমি চালু চলে যাই। সে নৌকা ঘোরানোর পরে আবার সেম দৃশ্যটা দেখে, মানে বুড়ি। এবার তিনি যে রাগ হয়ে, তিনি অনেক সাহসীও ছিলেন, রাগ হয়ে তার হাতে ছিল বৈঠা দিয়ে দেয় এক বাড়ি। বাড়ি দেওয়ার পরে তার কাছে মনে হয় যে
বাড়িটা শূন্যর উপর লাগলো। মানে মানুষের গায়ে বা কোনো বস্তুর গায়ে যদি বাড়িটা লাগে যেমন লাগবে তা কিন্তু হয়নি। তার কাছে মনে হলো শূন্যর উপর লাগলো। তো লাগার পরে কে যেন তাকে বলল যে, "আমাকে মারলি? আমাকে মেরে কাজটা ঠিক করলি না। তোর কি ক্ষতি করেছি আমি? আমি তো কয়েকটা মাছ খেয়েছি মাত্র।" এই বলে মানে হাওয়ার মতো বাতাসে দূরে মিলিয়ে গেল শব্দটা। তিনি চলে আসে। চলে আসার পর থেকে তিনি বেশ বাজে স্বপ্ন দেখা শুরু করে। স্বপ্নগুলো এমন ছিল যে তিনি ঘুমিয়ে আছেন, তিনি সেই নৌকাটাকে স্বপ্ন দেখতেছেন। মানে ঐদিন তিনি যা, যা করেছেন তাই ঠিক স্বপ্নে দেখতেছেন তিনি। তিনি দেখেন মাছ ধরতেছেন, আরেকটা বুড়ি এসে খাচ্ছে আর তিনি বৈঠা দিয়ে বাড়ি মারছেন। এটাই প্রায় সময় স্বপ্ন দেখে। তিনি কাউকে বলে না। তিনি ভাবে হয়তো এটা আমি ভাবছি বা অনেক ভাবতেছি এই কারণে হয়তো আমার স্বপ্নে আসে। কিন্তু কয়েকদিন পরে তার এক বন্ধু মানে বন্ধুর রূপ নিয়ে সেই জিনটা আসে। অনেক রাতে ডাকাডাকি করে, "কিরে চল মাছ ধরতে যাবি না?" সাধারণত তিনি রাতেই মাছ ধরতেন, এই কারণে হয়তো রাতেই ডাক দিতে আসছেন। তো তিনি বলেন যে, "হ্যাঁ যাবো, মাছ ধরতে যাবো। তুই এত রাতে কেন?" বলে যে, "রাতেই মাছ ধরতে হবে কারণ সকালে নাকি পুলিশে চেক দিবে। কারণ পদ্মা নদীতে নাকি মাছ ধরা তখন নিষিদ্ধ ছিল। বলে পুলিশে চেক দিবে।" তো তিনি তাড়াহুড়া করে রাতে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে তাদের পাশে একটা পুকুর ছিল। সেই পুকুর না সরি মানে একটা জায়গা ছিল। সেখানে পানি জমা হতো। পানি জমা হলে সেখানে মাছ আসতো। মানে জঙ্গল টাইপের কিছু ছিল। ওইখানে মাছ আসতো অনেক। তো ওইখানে যায় তারা মাছ ধরতে। তো ওইখানে যাওয়া মতো বাঁধ দেয় জায়গাটা মাটি দিয়ে জায়গাটা বাঁধ দেয়। বাঁধ দেওয়ার পরে পানি সেচবে তারা। তো তারা সেচা শুরু করে। আঙ্কেল যখন সেচা শুরু করে সরি সাদ্দাম ভাই যখন সেচা শুরু করে তখন দেখে তার বন্ধু পেছনে তাকিয়ে আছে। মানে তার দিকে তাকিয়ে আছে। আবার বলে, "কি রে তুই তাকিয়ে আছিস কেন? তুই কর, তুইও সেচ আমার সাথে।" তো সেও সেচা শুরু করে। শুরু করার এক পর্যায়ে আবার তার বন্ধু বলে যে, "তুই এবার সেচ।" তো সে যখন সেচা শুরু করে তখন দেখে হারিকেনের আলো ছিল তখন পানিতে তাকিয়ে দেখে তার বন্ধু তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর তার চোখ দুটো লাল হয়ে আছে। মানে তাকে মনে হচ্ছে তাকে এখনই মেরে ফেলবে ওইখানে বা যাতাতে ধরবে পানিতে। সাদ্দাম ভাই টের পেয়ে যায় না এটা তো ভালো কিছু হতে পারে না, কারণ তার অভ্যাস ছিল এগুলা জানে, সে শুনেছে তার বাবার মুখ থেকে বা অন্য কারোর মুখ থেকে। তো তিনি কি করেন, তার বন্ধুকে বলেন, "তুই সেচ, এবার তুই কাজটা কর, আমি কাজটা করতে পারবো না, তুই কাজটা কর।" তো সাদ্দাম ভাই যথাযথ বলে ওনার ফ্রেন্ডকে যে, "তুই কাজটা কর, তুই সেচ পানি, আমি হয়রান হয়ে গেছি, তুই সেচ।" তো সাদ্দাম ভাই কিন্তু এতক্ষণে বুঝে গিয়েছিল যে তার সাথে হয়তো খারাপ কিছুই ঘটতে চলেছে। তো এদিকে তিনি ভাবে যে দৌড় দিয়ে পালাবে, আবার ভাবে না পালানো যাবে না, কারণ এখনো আজান দেয়নি, হয়তো খারাপ কিছু ঘটবে। তো সাদ্দাম ভাই প্ল্যানিং করে যে তার সাথে কথা বলতে হবে, যেভাবেই হোক আজান পর্যন্ত নিয়ে যেতে হবে। তো তিনি বিভিন্ন রকম কথাবার্তা বলে, বাড়ির সম্পর্কে কথা বলে বা বিভিন্ন সম্পর্কে কথাবার্তা বলে। বলার পরে এক পর্যায়ে দেখে সাদ্দাম ভাই তার ফ্রেন্ডের পা আসলেই বাঁকা ছিল, পাটা পেছনের দিকে ঘোরানো ছিল আর তার চোখ ক্রমাশই লাল হয়ে যাচ্ছে। সাদ্দাম ভাই এই দেখে সাদ্দাম ভাইয়ের হাতে ছিল ট্যাটা, মানে আমাদের ভাষায় এটাকে ট্যাটা বলে, শুদ্ধ ভাষায় কি বলে আমি সঠিক জানি না, আপনারা চিনবেন হয়তো অনেকে। বাঁশের আগায় মানে কতগুলো লোহা থাকে, ওই যেটাতে মাছ ধরে আর কি। তো ওইটা দিয়ে সাদ্দাম ভাই তার ঘাড়ের ভেতর মানে তার ফ্রেন্ডের ঘাড়ের ভেতর জোরে এক কোপ মারে। কোপ মারার পরে দেখে শূন্যে মিশে
গোসল করতে যায় পুকুরে, পুকুরে গোসল করতে যাওয়ার পরে তাবিজটা তিনি হারায় ফেলার পরে ওই রাতে তিনি ঘুমানোর পরে সাদ্দাম ভাইকে নাকি আবারও তার বাবা ডাকতেছে যে না, আয় চল, বাইরে যাবি না, মাছ ধরতে যাবি না, অনেক মাছ আসছে, দিনে তো তুই যাইতে পারবি না, কারণ দিনে তো পুলিশে টহল দিবে, পুলিশ তো ধরে ফেলবে তোকে, রাতে অনেক মাছ, চল যাই পদ্মা নদীর পার। তিনি কি করেন, মানে পুতুলের মতো চলে যায় বাইরে চলে যায়। তার বাসার সামনে কয়েকটা হিন্দু পরিবার ছিল, হিন্দু পরিবার ওইখানে, মানে হিন্দু পরিবারের বাড়ির পাশেই মানে একটা চিতা খোলা ছিল, সেখানে পারিবারিক যত লাশ আসতো সেখানে দাহ করা হতো, মানে পোড়া হতো, লাশ পোড়া হতো। তো সেখানে যাওয়ার পরে সাদ্দাম ভাই দেখে লাশ পোড়ানো হচ্ছে, অনেক মানুষজন সেখানে দৌড়ে গিয়ে দেখে যে অনেক মানুষজন, কিন্তু মানুষজনের কারো ফেস দেখা যাচ্ছে না, মানে অবয়বগুলো দেখা যাচ্ছে। তো সেখানে কৌতূহলবশত সে জিজ্ঞাসা করে যে কে মারা গেছে এত রাতে, বা কার লাশ দাহ করা হচ্ছে, লাশ পোড়া হচ্ছে। অবাক করার বিষয় হলো, সে যখন লাশের সামনে যায়, গিয়ে দেখে তারই ফেস, মানে তাকেই পোড়ানো হচ্ছে, আর সে দাঁড়িয়ে তা দেখছে। বন্ধুরা, এই দৃশ্য দেখার পরে হয়তো আমাদের কারো মাথায় সেন্স থাকে না, আমরা সেন্সলেস হয়ে যাব অনেকেই, কিন্তু তিনি কিন্তু ধরে রাখছিলেন, তার সেন্স এখনো আছে। তিনি পাগলের মতো ছোটাছুটি শুরু করেন, এদিকে যায় ওইদিকে যায়, মানে তার মাথায় এখন ঢুকে গেছে যে তার সাথে আসলেই এখন খারাপ কিছু করতেছে। তো তিনি ছোটাছুটি করার এক পর্যায়ে তিনি দেখতে পায় যে বিভিন্ন জায়গায় তার মতো আবার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, বিভৎস চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। তো মানুষ হালকা, মানে আগ পোড়া হলে যেমনটা দেখা যায় ঠিক তেমনটা চেহারা নিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পর তিনি এদিকে ছুটে ওদিকে ছুটে ছোটাছুটি করতে করতে ফজরের আজান পড়ে যায়। আজান দেওয়ার পরে তিনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার মা দেখে যে দরজা খোলা, তার মা তো বুঝে যায়, পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি শুরু করে যে গেল কোথায় আমার সাদ্দাম গেল কোথায়। তো এলাকার মানুষজন এক পর্যায়ে একসাথে করে ফেলে, বলে যে আমার সাদ্দামের সাথে এগুলা ঘটতেছে, আমার সাদ্দাম তো নাই, সাদ্দাম গেল কোথায়, কান্নাকাটি জোরে দেয় সবাই মিলে। তো দেখে পাশের একটা খাল ছিল, খালের ভিতরে সাদ্দাম ভাই পড়ে আছে, খালের ভিতরে কাদা মাখা অবস্থায় সাদ্দাম ভাই পড়ে আছে। তো সাদ্দাম ভাইকে ওইখান থেকে ওঠানোর পরে গোসল দেওয়ার পরে হুজুরকে ডেকে নিয়ে আসার পরে হুজুর সম্পূর্ণ ব্যাপারটা বলে যে ওই দিন যে বৈঠা দিয়ে মেরেছিল ওইটা একটা পিশাচ ছিল, আর এতদিন যাবত যে কাজগুলো করতেছিল ওই পিশাচটাই করতেছিল, সাদ্দামকে মেরে ফেলার উদ্দেশ্য করতেছিল। সাদ্দামের ভাগ্য ভালো যে সাদ্দাম এখনো বেঁচে আছে, এখনো সাদ্দামকে কিছু করতে পারেনি, কারণ সাদ্দাম খুবই সাহসী একজন ছেলে ছিল, তাই হয়তো সাদ্দামকে এখন পর্যন্ত কিছু করতে পারেনি। তো এই ছিল সাদ্দাম ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। সাদ্দাম ভাইয়ের সাথে পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন, তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।